আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সবসময় আলোচনা করে থাকি। আজকে আমরা 47তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য মধ্যযুগ নিয়ে আলোচনা করব। সাধারণত বিসিএস পরীক্ষায় প্রাচীন ও মধ্যযুগ থেকে 5 মার্ক আসে। প্রাচীন যুগ থেকে যদি 1 মার্ক আসে তাহলে মধ্যযুগ থেকে 4টা কোশ্চেন আসে, আর যদি প্রাচীন যুগ থেকে 2টা আসে তাহলে মধ্যযুগ থেকে 3টে আসে। এরকম করে কোশ্চেন আসে। সো তাহলে 3টা বা 4টা যে কটা কোশ্চেনই মধ্যযুগ থেকে আসুক, আপনারা এই লেকচারটা পড়লে 100% কমন পাবেন ইনশাল্লাহ। আর যারা ফার্স্ট লেকচার মিস করেছেন, যে প্রাচীন যুগের সাহিত্য সম্পর্কে যেই ভিডিওটা দেওয়া হয়েছিল, সেটা এই ভিডিও শেষে আবার অ্যাড করে দেওয়া হলো। পরবর্তী লেকচার আসবে হচ্ছে আগামী মঙ্গলবার। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। বাংলা সাহিত্যের মধ্যযুগ। বাংলা সাহিত্যের মধ্যযুগের সময়কাল হচ্ছে 1200 থেকে 1800 সাল পর্যন্ত। এটা 34তম বিসিএসে আসছিল এবং সেই সাথে ডাক বিভাগের পোস্টমাস্টার 2010 সালে পরীক্ষাতেও আসছিল। বাংলা সাহিত্যের মধ্যযুগে শুরু হয় 1204 সালের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আগমনের মাধ্যমে। 1757 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে শেষ হলেও এর ব্যাপ্তি ধরা হয় 1201 থেকে 1800 সাল পর্যন্ত। মধ্যযুগকে 3টা ভাগে ভাগ করা যায়: তুর্কি যুগ, সুলতানি যুগ এবং সেই সাথে মুঘল শাসনামল। তাহলে প্রথমে হচ্ছে তুর্কি যুগ। তুর্কি যুগের সময়কালটাও গুরুত্বপূর্ণ, 1201 থেকে 1350। এটাও একটা পরীক্ষাতে আসছিল যে তুর্কি যুগের সময়কালটা কতটুকু। আচ্ছা, তুর্কি শাসকদের সময় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ পরিলক্ষিত হয়। বাংলাদেশ গ্যাস ফুল 2011 এবং সেই সাথে পূবালী ব্যাংক সিনিয়র অফিসার 2011 সালে কোশ্চেন আসছিল কাদের সময় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ পরিলক্ষিত হয়। তুর্কি শাসকদের সময়। তারপর সুলতানি যুগ। সুলতানি যুগের সময়কাল হচ্ছে 1351 থেকে 1575 খ্রিস্টাব্দ পর্যন্ত। এক্সিম ব্যাংক ক্যাশ অফিসার 2011 সালে পরীক্ষাতে আসছিল যে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় কাদের ভূমিকা অনস্বীকার্য। পাঠান সুলতানদের ভূমিকা অনস্বীকার্য। আবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক 2016 সালে পরীক্ষাতে আসছিল কার সময়কে গৌড়ীয় যুগ বলা হয়। ডক্টর দীনেশ চন্দ্র সেন এই সুলতানি যুগকে গৌড়ীয় যুগ বলে অভিহিত করেন। তো কার সময় গৌড়ীয় যুগ বলে অভিহিত করা হয়? সুলতানি যুগকে গৌড়ীয় যুগ বলে অভিহিত করা হয়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে গৌড়কে কেন্দ্র করে বাংলা সাহিত্যে তখন বিকাশ পরিলক্ষিত হয়। তারপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা 2004 সালে পরীক্ষাতে আসছিল কার পৃষ্ঠপোষকতায় বিপ্রদাস পিপিলাই মনসা বিজয় কাব্য রচনা করেন। আলাউদ্দিন হোসেন শাহ এর পৃষ্ঠপোষকতায় বিপ্রদাস পিপিলাই মনসা বিজয় কাব্য রচনা করেন। এই লাইনটা থেকে 3টা কোশ্চেন হইতে পারে। কার পৃষ্ঠপোষকতায়? এখান থেকে হইতে পারে মনসা বিজয় কাব্য কে রচনা করেন, এটা হইতে পারে, বা বিপ্রদাস পিপিলাই কোন কাব্য রচনা করেন সেটাও হইতে পারে। তাই আলাউদ্দিন হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় বিপ্রদাস পিপিলাই মনসা বিজয় কাব্য রচনা করেন। সেমভাবে পরের লাইনটা গুরুত্বপূর্ণ, যে রুকনউদ্দিন বারবক শাহের পৃষ্ঠপোষকতায় জৈনুদ্দিন রসুল বিজয় কাব্য রচনা করেন। এটা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক 2012 সালে পরীক্ষাতে আসছিল। তাহলে কার পৃষ্ঠপোষকতায় জৈনুদ্দিন রসুল বিজয় কাব্য রচনা করেন? রুকনউদ্দিন বারবক শাহের পৃষ্ঠপোষকতায়। কে রসুল বিজয় কাব্য রচনা করেন? হবে জৈনুদ্দিন। জৈনুদ্দিন কোন কাব্য রচনা করেন? রসুল বিজয়। এখন মুঘল শাসনামল। মুঘল শাসনামলের সময়কাল ছিল 1576 থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে তুজুকি বাবর। একইভাবে সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে তুজুকি জাহাঙ্গীর। এখন বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। তুর্কি যুগের সময়কালটা ছিল বাংলা সাহিত্যের অন্ধকার যুগ, অর্থাৎ তাহলে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ সময়কাল পর্যন্ত ভাষাবিজ্ঞানীরা এই যুগটাকে বাংলা সাহিত্যের জন্য অন্ধকার যুগ বা বন্ধ্যা যুগ হিসেবে উল্লেখ করেন। কিন্তু ওয়াকিল আহমেদ তার বাংলা সাহিত্যের পুরাবৃত্ত গ্রন্থে বলেছেন বাংলা সাহিত্যের কথিত অন্ধকার যুগ মোটেই সাংস্কৃতিক বন্ধ্যাত্বের যুগ ছিল না। ধর্মশিক্ষা শিল্পচর্চার দায়িত্ব যাদের উপর ন্যস্ত ছিল তারা সীমিত আকারে
শিক্ষা সাহিত্য চর্চায় নিয়োজিত ছিলেন। তাই বাংলা সাহিত্যে নিদর্শন না থাকার এটাই মুখ্য কারণ। এ সময়ের প্রথমেই প্রাকৃত পিঙ্গলের মতো প্রাকৃত ভাষার গীতিকবিতা গ্রন্থ সংকলিত হয়েছে। রামাই পণ্ডিত রচিত শূন্য পুরাণ, হলদ মিশ্র রচিত শেখ শুভদয়া এ সময়ের বাংলা সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য। তাহলে এখন হচ্ছে শূন্য পুরাণ। শূন্য পুরাণ কি, শূন্য পুরাণকে রচনা করেন বা রামাই পণ্ডিত কোন গ্রন্থ রচনা করেন, এই 3টা কোশ্চেন এই লাইন থেকে আসতে পারে। যে রামাই পণ্ডিত রচিত ধর্মপূজার শাস্ত্র গ্রন্থ হচ্ছে শূন্য পুরাণ। 32তম বিসিএসে এই কোশ্চেনটা আসছিল। ধর্মীয় তত্ত্বের গ্রন্থ হচ্ছে গদ্যপদ্য মিশ্রিত, এটি একটি চম্পু কাব্য। শূন্য পুরাণটা কি? এটি হচ্ছে গদ্যপদ্য মিশ্রিত একটি চম্পু কাব্য। এটা মহাহিসাব নিরীক্ষকের জুনিয়র অডিটর 2011 সালে পরীক্ষাতে আসছিল। এই গ্রন্থের অন্তর্গত একটা কবিতা হচ্ছে, গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে নিরঞ্জনের রুষ্মা বা নিরঞ্জনের রুষ্মা। এখন হচ্ছে শেখ শুভদয়া। শেখ শুভদয়া কে ছিলেন? শেখ শুভদয়া রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন। আচ্ছা, তাহলে এখন শেখ শুভদয়া কি ছিল? শেখ শুভদয়া হচ্ছে সংস্কৃত গদ্যপদ্যে লেখা একটা চম্পু কাব্য। রাজা লক্ষণ সেনের সভাকবি হলাউদ মিশ্র রচিত শেখ শুভদয়া সংস্কৃতি গদ্যপদ্যে লেখা একটি চম্পু কাব্য। এই লাইনটা থেকে 4টা অবজেক্টিভ আসতে পারে। যে হলাউদ মিশ্র কার সভাকবি ছিলেন? রাজা লক্ষণ সেনের। আবার এটা আসতে পারে, হলাউদ মিশ্র রচিত কাব্য কোনটি? শেখ শুভদয়া। এটা আসতে পারে, শেখ শুভদয়া কী ধরনের কাব্য? এটি সংস্কৃত গদ্যপদ্যে লেখা চম্পু কাব্য। গ্রন্থটি রাজা লক্ষণ সেন ও শেখ জালালউদ্দিন তাবরেজির অলৌকিক কাহিনী অবলম্বনে রচিত এই শেখ শুভদয়া। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই শেখ শুভদয়া গ্রন্থটিকে ডগ সংস্কৃত বলেছেন, কারণ গ্রন্থটিতে প্রচুর অশুদ্ধ বাংলা এবং বাংলার সাথে সংস্কৃতের মিশ্রণ ঘটানো হয়। এখন মধ্যযুগের সাহিত্যকর্ম, মধ্যযুগে কী ধরনের সাহিত্যকর্মগুলো ছিল সেগুলোর নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, দোভাষী পুঁথি, নাথ সাহিত্য, মর্ষিয়া সাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান এবং সেই সাথে লোক সাহিত্য। তাহলে প্রথমে গুরুত্বপূর্ণ সাহিত্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? মধ্যযুগের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে রচনা করেন? বরু চণ্ডীদাস। বরু চণ্ডীদাস কে ছিলেন? তিনি মধ্যযুগের প্রথম কবি ছিলেন। সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত কাব্য কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কখন রচিত হয়? 14 শতক থেকে 15 শতকের মধ্যে। তো এই সবগুলো কোশ্চেন আসছিল পরিবার পরিকল্পনার অধিদপ্তরে হিসাব রক্ষক 2012 সালের পরীক্ষাতে, সেই সাথে পূর্বলী ব্যাংক জুনিয়র অফিসার 2010 পরীক্ষাতে এবং সেই সাথে অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার 2015 সালের পরীক্ষাতে। একক কবি রচনা হিসেবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যের প্রথম কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য একজন রচনা করেছেন, কিন্তু চর্যাপদ 24 জন রচনা করেন। এজন্য যদি কোশ্চেন আসে একক কবি রচনা হিসেবে বাংলা সাহিত্যের প্রথম কাব্য কোনটি, তাহলে সেটা হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য একজন রচনা করেন বলে এটাই হচ্ছে প্রথম। এখন পুঁথি আবিষ্কার 1909 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে এক গৃহস্থ বাড়ির গোয়ালঘরের টিনের চালার নিচ থেকে অযত্নে রক্ষিত এ কাব্য আবিষ্কার করেন। বর্তমানে এই পুঁথিটি 243/1 আচার্য প্রফুল্ল রায় রোডস্থ বঙ্গীয় সাহিত্য পরিষদের পুঁথিশালায় রক্ষিত আছে। বৈষ্ণব মহন্ত শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশজাত দেবেন্দ্র নাথ মুখোপাধ্যায়ের অধিকারে এই গ্রন্থটি রক্ষিত আছে। যদি কোশ্চেনে বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এখন কার কাছে রক্ষিত আছে, তখন হবে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে।
পুঁথিটির প্রথম দিকের দুটি পাতা এবং শেষের পাতাটি ছিল না। পুঁথিটির 452 পৃষ্ঠার মাঝে 45 পৃষ্ঠাও পাওয়া যায়নি। কত সালে বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য? 1916 সালে। এই কোশ্চেনটা আরেকভাবে আসতে পারে, বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় কলকাতার কোথা থেকে প্রকাশিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কর্মসংস্থান ব্যাংক 2014 সালের পরীক্ষাতে এটা আসছিল। এখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবির পরিচয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন হচ্ছে বড়ু চণ্ডীদাস। কে রচনা করেন? বড়ু চণ্ডীদাস। এটা 29তম বিশেষ পরীক্ষাতে আসছিল। বড়ু চণ্ডীদাসের প্রকৃত বা আসল নাম হচ্ছে অনন্ত বড়ু। কবির কাল। সম্পাদক বসন্ত রঞ্জন রায়ের সংগৃহীত তথ্য মতে 1386 থেকে 1400 খ্রিস্টাব্দ। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে 1370 থেকে 1433 খ্রিস্টাব্দ পর্যন্ত। পুঁথির নামকরণ। পুঁথিতে প্রাপ্ত একটা চিরকুট অনুসারে এই কাব্যের প্রকৃত নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এটা পিএসসি এর সহকারী পরিচালক 2016 সালের পরীক্ষাতে আসছিল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য টোটাল 13টা খণ্ডে বিভক্ত। 13টা খণ্ডের নাম কি? এটা রিটেন পরীক্ষাতেও আসতে পারে এবং সেই সাথে এটাও আসতে পারে যে নিচের কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয়। প্রিলিমিনারি পরীক্ষাতেও এটা আসতে পারে। তাই 13টা খণ্ড মনে রাখার চেষ্টা করবেন। 13টা খণ্ড হচ্ছে জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হরখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড এবং শেষে হচ্ছে বিরহ খণ্ড। ডক্টর আহমদ শরীফ এই কাব্যকে শ্রীকৃষ্ণ ধামালি নামে অভিহিত করেন। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটগীতি। 38তম বিশেষ পরীক্ষাতে আসছিল যে গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত কি? এটি নাটগীতি। এখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে চরিত্র পরিচিতি। প্রধান চরিত্র হচ্ছে রাধা, কৃষ্ণ ও বরাই। এই তিন চরিত্রের মধ্যে রাধাকে কেন্দ্র করে কাব্যের আখ্যান বস্তুর বিকাশ ঘটে। তবে রাধাকে পৌরাণিক কাহিনীর মধ্যে রাধা হলো মানবতার প্রতীক, যে পরমাত্মাকে পাবার জন্য সারাক্ষণ ব্যাকুল। কিন্তু বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা চরিত্র অপরূপ সুন্দরী এক নারী, গোয়ালার ঘরে যার জন্ম। বাল্যকালে নপুংসক অপর এক গোয়ালা আয়ন ঘোষের সহিত তার বিয়ে হয়। রাধার দায়িত্বভার অর্পণ করা হয় আয়ন ঘোষের পিসিমার উপর। তিনি রাধাকৃষ্ণের সম্পর্ক সৃষ্টিতে সহযোগিতা করেন। কৃষ্ণ পৌরাণিক কাহিনীর মধ্যে কৃষ্ণ হল পরমাত্মা বা স্রষ্টা, কিন্তু বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণ হলেন সুদর্শন এক রাখাল যুবক। বরাই হলেন রাধাকৃষ্ণের প্রেমলীলার দূত। এটা 28তম বিশেষ পরীক্ষাতে আসছিল যে বরাই কে? বরাই হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমলীলার দূত। মঙ্গল কাব্য। মঙ্গল শব্দের আভিধানিক অর্থ হলো কল্যাণ। পরীক্ষা আসতে পারে মঙ্গল শব্দের আভিধানিক অর্থ কী? অর্থ হচ্ছে কল্যাণ। ধারণা করা হতো যে এ কাব্য রচনা, পাঠ বা শ্রবণ করলে মানুষের কল্যাণ সাধন হয়। মধ্যযুগে বিভিন্ন লৌকিক দেবদেবীর মহিমা ও মাহাত্ম্য কীর্তন এবং পৃথিবীতে তাদের পূজা প্রতিষ্ঠার কাহিনী নিয়ে যেসব কাব্য রচিত হয়েছে সেগুলোই বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য নামে পরিচিত। প্রিভিয়াস পরীক্ষাতে আসছিল যে মঙ্গল কাব্য কখন রচিত হয়। মঙ্গল কাব্য রচিত হয় পঞ্চদশ শতকের শেষ ভাগ থেকে অষ্টাদশ শতকের শেষার্ধ পর্যন্ত। মঙ্গল কাব্য দুই ভাগে বিভক্ত, পৌরাণিক মঙ্গল কাব্য আর একটা হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য। পৌরাণিক মঙ্গল কাব্যের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্নদা মঙ্গল কাব্য, অন্নদা মঙ্গল, কমলা মঙ্গল, চণ্ডিকা মঙ্গল, গৌরী মঙ্গল। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি পৌরাণিক মঙ্গল কাব্য নয়। তো তখন পৌরাণিক মঙ্গল কাব্য থেকে 3টা অপশন দিয়ে দিল, আর একটা লৌকিক মঙ্গল কাব্য থেকে দিয়ে দিল। এজন্য এই পৌরাণিক মঙ্গল কাব্য এবং লৌকিক মঙ্গল কাব্যগুলোর নাম মনে রাখতে হবে। এখন হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য। লৌকিক মঙ্গল কাব্যের মধ্যে আছে হলো চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল, শিবায়ন বা শিবমঙ্গল, শীতলা মঙ্গল, রায়মঙ্গল, কালিকা মঙ্গল, শারদা মঙ্গল। লৌকিক দেবদেবীর গুণগান করে মঙ্গল কাব্যের উদ্দেশ্য। তাহলে মঙ্গল কাব্যের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে
লৌকিক দেবদেবীদের গুণগান করাই হচ্ছে মঙ্গল কাব্যের উদ্দেশ্য। তবে মঙ্গল কথাটি থাকলেও চৈতন্য মঙ্গল আর গোবিন্দ মঙ্গল এগুলো মঙ্গল কাব্য ধারার অন্তর্ভুক্ত নয়। তা মনে রাখতে হবে, চৈতন্য মঙ্গল আর গোবিন্দ মঙ্গল মঙ্গল কাব্য ধারার অন্তর্ভুক্ত কোনো কাব্য না, এগুলো বৈষ্ণব সাহিত্যের অংশ। এই চৈতন্য মঙ্গল আর গোবিন্দ মঙ্গল এটা বৈষ্ণব সাহিত্যের অংশ। এখান থেকে কিন্তু প্যাচ লাগায় কোশ্চেন করে দিবে পরীক্ষায়। মঙ্গল কাব্যের প্রধান শাখা কয়টি? মঙ্গল কাব্যের প্রধান শাখা হচ্ছে 3টি: মনসা মঙ্গল কাব্য, চণ্ডী মঙ্গল কাব্য, অন্নদা মঙ্গল কাব্য। আর মঙ্গল কাব্যের অপ্রধান শাখা হচ্ছে 2টা: ধর্মমঙ্গল কাব্য আর একটা হচ্ছে শিব মঙ্গল কাব্য বা কালিকা মঙ্গল কাব্য। যে কোনো মঙ্গল কাব্যের কয়টি অংশ থাকে? 5টি অংশ থাকে। এটা একবার প্রিভিয়াস পরীক্ষাতে আসছিল যে মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে? 5টি অংশ থাকে। 5টি অংশের নাম কি কি এটা মনে রাখতে হবে: বন্দনা, আত্মপরিচয় ও গ্রন্থ উৎপত্তির কারণ, দেবখণ্ড, মতখণ্ড এবং ফলশ্রুতি। এখন মঙ্গল কাব্যের মূল উপজীব্য হলো দেবদেবীর গুণগান। এ কাব্যে দেবীদের প্রাধান্য দেয়া হয়েছে। মঙ্গল কাব্যে মনসা ও চণ্ডী এই 2 দেবতারই প্রাধান্য বেশি। মধ্যযুগে অনেকে মঙ্গল কাব্য রচনা করেছেন। ডক্টর দীনেশ চন্দ্র সেন এদের সংখ্যা 62 জন বলে উল্লেখ করেছেন। আদিমঙ্গল কাব্য হচ্ছে মনসা মঙ্গল কাব্য। তাহলে আদিমঙ্গল কাব্য কি? মনসা মঙ্গল কাব্য। এটা প্রিভিয়াস পরীক্ষাতে আসছিল। এটি মনসা দেবীর কাহিনী নিয়ে রচিত। এর অপর নাম হচ্ছে পদ্মপুরাণ। তাহলে মনসা মঙ্গল কাব্যের অপর নাম কি? পদ্মপুরাণ। মনসা মঙ্গল কাব্য বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য ধারা সবচেয়ে প্রাচীনতম ধারা হচ্ছে মনসা মঙ্গল কাব্য। মধ্যযুগে বাংলা সাহিত্যে মঙ্গল কাব্যধারার মনসা দেবীর পূজা প্রচার এবং দেবী মনসার গুণকীর্তন রূপায়িত হয়েছে মনসা মঙ্গল কাব্যে। মনসা মঙ্গল কাব্যের আদিকবি হচ্ছে কানাহরি দত্ত। কানাহরি দত্ত বিজয়গুপ্ত, দ্বিজ বংশীদাস, বিপ্রদাস পিপিলাই, ক্ষেতকা দাস ক্ষেমানন্দ এরা হচ্ছেন মনসা মঙ্গল কাব্যধারার 15 শতকের কবি। কানাহরি দত্তর বিখ্যাত একটা পংক্তি হচ্ছে, এটা পরীক্ষা আসতে পারে যে নিচের পংক্তিটি কার? তখন এটা মনে রাখতে হবে যে এটা কানাহরি দত্তের পংক্তি। এটা হচ্ছে: নীল নাগে দেবী বান্ধিল কেশপাশ, অঞ্জনিয়া নাগে করে অঞ্জন বিলাস। বাসুকি তক্ষক 2 মুকুট উজ্জ্বল, এলাপাত্র নাগে করিল তরলমল। দর্পণ হাতে করি দেবী বেশ বানায়, মনসা চরণের লাচারি হরি দত্তে গায়। এখন হচ্ছে বিজয়গুপ্ত। মনসা মঙ্গল কাব্যের প্রতিনিধি স্থানীয় ও শ্রেষ্ঠ কবি হচ্ছেন বিজয়গুপ্ত। তো মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছেন বিজয়গুপ্ত, কিন্তু মনসা মঙ্গল কাব্যের আদি কবি হচ্ছেন কানাহরি দত্ত। তাহলে একজন আদি কবি আরেকজন শ্রেষ্ঠ কবি। শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত। তিনি বাংলা সাহিত্যে প্রথম সুস্পষ্ট সন্তারিকযুক্ত মনসা মঙ্গল কাব্যের রচয়িতা। তার রচিত মনসা মঙ্গল কাব্যগ্রন্থের একটি অংশের নাম হচ্ছে পদ্মপুরাণ। এখন হচ্ছে কবি নারায়ণ দেব। কবি নারায়ণ দেব মনসা মঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। তার উপাধি ছিল সুকবি বল্লভ। তাহলে কোন কবির নাম ছিল সুকবি বল্লভ? কবি নারায়ণ দেবের। নারায়ণ দেব রচিত গ্রন্থের নাম হচ্ছে পদ্মপুরাণ। তার মনসা মঙ্গল কাব্যকে করুণ রসের আকর বলা হয়। পরীক্ষা আসতে পারে কার রচিত মনসা মঙ্গল কাব্যকে করুণ রসের আকর বলা হয়? কবি নারায়ণ দেবের মনসা মঙ্গল কাব্যকে করুণ রসের আকর বলা হয়। বাংলাদেশ অপেক্ষা আসামে নারায়ণ দেবের পদ্মপুরাণ অধিক প্রচলিত। এখন হচ্ছে কবি বিপ্রদাস পিপিলাই। কবি বিপ্রদাস পিপিলাই 1495 সালে মনসা বিজয় নামক গ্রন্থ রচনা করেন। এখন কেতকা দাস ক্ষেমানন্দ। কেতকা দাস ক্ষেমানন্দ মনসা মঙ্গলের একজন জনপ্রিয় কবি। ক্ষেমানন্দ হচ্ছে কবির নাম আর কেতকা দাস হচ্ছে তার উপাধি। ক্ষেমানন্দ মঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। বাইশা। মনসা মঙ্গলের জনপ্রিয়তার জন্য বিভিন্ন কবির রচিত কাব্য থেকে বিভিন্ন অংশ সংকলিত করে যে পদ সংকলন রচনা করা হয়েছে সেটাই হচ্ছে বাংলা সাহিত্যে 22 কবির মনসা মঙ্গল বা বাইশা নামে পরিচিত। মনসা মঙ্গল কাব্যের প্রধান গুরুত্বপূর্ণ 3টা চরিত্র হচ্ছে চাঁদ সওদাগর, বেহুলা, আরেকজন হচ্ছে লক্ষিন্দর।
এখন চণ্ডীমঙ্গল কাব্য, মনসা মঙ্গলের পর অন্যতম জনপ্রিয় কাব্য হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য। এটি মঙ্গল কাব্য ধারার মধ্যে শ্রেষ্ঠ কাব্য হিসেবে ধরা হয়। মনসা মঙ্গল কাব্যের থেকেও চণ্ডীমঙ্গল কাব্যকে শ্রেষ্ঠ হিসেবে ধরা হয়, 1 নম্বরে ধরা হয়। চণ্ডী দেবীর পূজা প্রচারের কাহিনী অবলম্বনে যে কাব্য রচিত তাই হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য নামে পরিচিত। দেবী চণ্ডীর গুণকীর্তন রয়েছে চণ্ডীমঙ্গল কাব্যে। উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো এই কাব্যের কালকেতু, ফুল্লরা, ধনপতি, খুল্লনা, লহনা, ভারুদত্ত এবং মুরারিশীল। তাহলে এখান থেকে এর আগে প্রিভিয়াস কোশ্চেন আসছিল যে নিচের কে চণ্ডীমঙ্গল কাব্যের একটি চরিত্র। তো তাহলে এই চরিত্রগুলোর নাম মনে রাখতে হবে। চরিত্রগুলোর নাম হচ্ছে কালকেতু, ফুল্লরা, ধনপতি, খুল্লনা, লহনা, ভারুদত্ত এবং মুরারিশীল। মানিক দত্ত হচ্ছেন চণ্ডীমঙ্গলের আদি কবি। তাহলে চণ্ডীমঙ্গলের আদি কবিকে মানিক দত্ত, এটা প্রিভিয়াস পরীক্ষাতে আসছিল। তার কাব্যের নাম হচ্ছে চণ্ডীমঙ্গল। মুকুন্দরাম চক্রবর্তী, চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি হচ্ছেন মুকুন্দরাম চক্রবর্তী। তিনি 16 শতকের কবি ছিলেন। মুকুন্দরাম চক্রবর্তী সমকালীন যুগের কবিদের মধ্যে তিনি শ্রেষ্ঠ কবি ছিলেন। তার রচিত গ্রন্থের নাম হচ্ছে শ্রী শ্রী চণ্ডীমঙ্গল কাব্য। তার উপাধি হচ্ছে কবি কঙ্কন, এজন্য তাকে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী হিসেবে ডাকা হয়। কাব্যে কালকেতু স্বর্গভ্রষ্ট দেবতা ব্যাদ সন্তান হিসেবে জীবন শুরু করে রাজার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু তার চরিত্রের দেবত্ব নেই। রাজশাসনে বসেও সে ব্যাদ মানসিকতা ত্যাগ করতে পারেননি। এ কাহিনীর অধিকাংশ চরিত্রই হচ্ছে জীবন্ত। কালকেতুর ভোজন, দেবীর সাথে ফুল্লরার বিবাদ, খুল্লনার সাথে লহনার কোন্দল, ধনপতি সওদাগরের পায়রা ওড়ানো, মুরারিশীলের কাছে কালকেতুর অঙ্গুরি বিক্রয়, ভারুদত্তের বাজার করা ও অপমানিত হওয়া দৃশ্যগুলো একেবারে জীবন্ত। ভারুদত্ত বাংলা সাহিত্যের প্রথম ঠগ চরিত্র। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোন চরিত্রটি বাংলা সাহিত্যের প্রথম ঠগ চরিত্র? ভারুদত্ত। এখন হচ্ছে দ্বিজ মাধব। চণ্ডীমঙ্গল কাব্যের দ্বিজ মাধবকে স্বভাব কবি বলা হয়। দ্বিজ মাধব রচিত কাব্যের নাম হচ্ছে সারদা মঙ্গল বা সারদা চরিত। তাহলে চণ্ডীমঙ্গলের আদি কবি হচ্ছেন মানিক দত্ত, আর চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী বা কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। তাহলে দীপমাধব রচিত কাব্যের নাম কি? নাম হচ্ছে সারদা মঙ্গল বা সারদা চরিত। চণ্ডীমঙ্গলের অন্যান্য উল্লেখযোগ্য আরও কবি আছেন, তারা হচ্ছেন দ্বিজ রামদেব, মুক্তারাম সেন, হরিরাম, লালা জয়নারায়ণ সেন, ভবানী শঙ্কর দাস, অকিঞ্চন চক্রবর্তী প্রমুখ। এখন অন্নদামঙ্গল কাব্য। দেবী অন্নদার গুণকীর্তন রয়েছে অন্নদামঙ্গল কাব্যে। অন্নদামঙ্গল কাব্যের প্রধান কবি হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি মধ্যযুগের সর্বশেষ কবি। ভারতচন্দ্রের মাধ্যমেই মধ্যযুগের পরিসমাপ্তি ঘটে। ভারতচন্দ্র রায়গুণাকর হাওড়া জেলার পেরো গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি নবদ্বীপের মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। এখানে গ্রিন কালারে হাইলাইট করা যত সেন্টেন্স বা শব্দ আছে এগুলো সব প্রিভিয়াস পরীক্ষাতে আসছে বলে এখানে হাইলাইট করে দেয়া আছে। তাই হাইলাইট করা সেন্টেন্সগুলো খুব ভালোভাবে আপনারা পড়ে ফেলবেন। আচ্ছা, এখন তাহলে মহারাজকে কবিতা রচনা করে শোনানো হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকরের প্রধান কাজ। অন্নদামঙ্গল কাব্য রচনা করার জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র রায় তাকে রায়গুণাকর উপাধি প্রদান করেন। তার আসল নাম হচ্ছে ভারতচন্দ্র আর তার উপাধি হচ্ছে রায়গুণাকর। তাহলে তাকে ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি প্রদান করেন কে? পরীক্ষা আসতে পারে যদি একটু কঠিন কোশ্চেন করতে চাই। করেন মহারাজ কৃষ্ণচন্দ্র। তো ভারতচন্দ্র রায়গুণাকরকে নাগরিক কবিও বলা হয়ে থাকে। এছাড়া ভারতচন্দ্র সত্যনারায়ণ পাঁচালী, রসমঞ্জুরি, এটা একটি অনুবাদ কাব্য, চণ্ডী নাটক প্রভৃতি রচনা করেন। রসমঞ্জুরি কাব্যটি ভারতচন্দ্র মৈথিলি ভাষা থেকে অনুবাদ করেন। কাব্যটির মূল রচয়িতা হচ্ছে ভানু দত্ত। রসমঞ্জুরি কাব্যটির মৈথিল ভাষা থেকে বাংলাতে অনুবাদ করেন ভারতচন্দ্র, আর সেটা মৈথিল ভাষাতে লিখেছিলেন এই রসমঞ্জুরি হচ্ছে ভানু দত্ত। ভানু দত্ত মৈথিলি ভাষায় রসমঞ্জুরি কাব্যটি লেখেন। ভারতচন্দ্রের অসমাপ্ত নাটকের নাম হচ্ছে চণ্ডী নাটক।
ভারতচন্দ্রের সংস্কৃত ভাষায় রচিত দুটি নাটক হচ্ছে নগাষ্টক আর হলো গঙ্গাষ্টক। 1760 সালে ভারতচন্দ্রের মৃত্যু হয়। অন্নদামঙ্গল কাব্য 3 খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ড হচ্ছে শিবনারায়ণ অন্নদামঙ্গল, দ্বিতীয় খণ্ড হচ্ছে বিদ্যাসুন্দর কালিকামঙ্গল এবং তৃতীয় খণ্ড হচ্ছে ভবানন্দ মানসিংহ অন্নদামঙ্গল নামে পরিচিত। রিটেন পরীক্ষাতে আসতে পারে যে অন্নদামঙ্গল কাব্য কয় খণ্ডে বিভক্ত এবং কি কি। তাহলে এই জন্য এই 3টা খণ্ডের নাম মনে রাখা জরুরি। অন্নদামঙ্গলের উল্লেখযোগ্য চরিত্র কি কি, এটা পরীক্ষা আসতে পারে। উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে মানসিংহ, ভবানন্দ, বিদ্যা সুন্দর, মালিনী। অন্নদামঙ্গলের বিখ্যাত পংক্তি হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আরেকটা উক্তি হচ্ছে গুরুত্বপূর্ণ, নগর পুরিলে দেবালয় কি এড়ায়। আরেকটা গুরুত্বপূর্ণ উক্তি হচ্ছে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। বড়র পিরিতি বালির ভাত, ক্ষণে হাতে ধরি ক্ষণেকে চাঁদ। আরেকটা হচ্ছে মাতঙ্গ পড়িলে গড়ে পতঙ্গ প্রহার করে। মাতঙ্গ মানে হাতি। গর্তে যদি হাতি পড়ে তখন মশা এসেও তাকে প্রহার করে, আঘাত করে। হাবাতে যদ্যপি যায় সাগর শুকায় যায়, বাপে না জিজ্ঞাসে মায় না সম্ভাসে। এই পংক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রত্যেকবার বিভিন্ন পরীক্ষাতে চলে আসে। যেমন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই উক্তিটি কে করেছেন? ভারতচন্দ্র রায়গুণাকর। আচ্ছা, এটা প্রিভিয়াস পরীক্ষাতে আসছিল। এখন হচ্ছে ধর্মমঙ্গল কাব্য। ধর্মঠাকুর নামে এক পুরুষ দেবতার পূজা হিন্দু সমাজে নিচু স্তরের লোকদের মাঝে, বিশেষত ডোম সমাজে প্রচলিত ছিল। ধর্মঠাকুর প্রধানত দাতা, নিঃসন্তান নারীকে সন্তান দান করেন, অনাবৃষ্টি হলে ফসল দেন, কুষ্ঠ রোগ থেকে মুক্ত করেন। ধর্মঠাকুর গুরুত্ব হলে অর্থাৎ রাগ হলে কুষ্ঠ হয়। তিনি নিরাকার হলেও সন্ন্যাসী ব্রাহ্মণ বা ফকিরের বেশ ধারণ করেন। ধর্মঠাকুর হলেন বৌদ্ধ ধর্মের প্রচ্ছন্ন রূপ কিংবা বৈদিক যুগের দেবতা। ধর্মঠাকুরের কোনো মূর্তি নেই, কুর্মাকৃতি একখণ্ড শিলাই হচ্ছে ধর্মঠাকুর। ধর্মঠাকুরকে কেন্দ্র করে যে কাব্যধারা রচিত হয় তাই ধর্মমঙ্গল নামে পরিচিত। ধর্মঠাকুরের মাহাত্ম্য প্রচারের জন্য ধর্মমঙ্গল কাব্যধারার সূচনা হয়েছে। ধর্মমঙ্গল কাব্যের কাহিনী 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে লাউ সেনের কাহিনী, আরেকটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী। এর মধ্যে লাউ সেনের কাহিনী কাব্যে প্রাধান্য প্রাপ্ত। ধর্মমঙ্গলের প্রথম অংশে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী আছে, যেটা খুবই পুরাতন কাহিনী, আর দ্বিতীয় অংশে লাউ সেনের কাহিনী আছে, যেটা একদম নতুন, মানে অর্বাচীন। প্রথম কাহিনীটি পৌরাণিক ঐতিহ্যের উপর প্রতিষ্ঠিত, আর অপর কাহিনীটি ইতিহাস ও লৌকিক আখ্যান জড়িত। তবে ইতিহাসের কালের সঙ্গে এর কোনো মিল নেই। লাউ সেনের কাহিনী যথার্থ ধর্মমঙ্গল নামে পরিচিত। ধর্মমঙ্গল ধারার প্রখ্যাত কবিগণ হলেন ময়ূর ভট্ট, আদি রূপরাম, রূপরাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, মানিকরাম গাঙ্গুলি, রাজারাম দাস, রামদাস আদক, ঘনরাম চক্রবর্তী প্রমুখ। এখন ময়ূর ভট্ট। ধর্মমঙ্গল কাব্যধারার প্রথম কবি হলেন ময়ূর ভট্ট। এটা প্রিভিয়াস পরীক্ষাতে আসছিল যে ধর্মমঙ্গল কাব্যধারার প্রথম কবি কে ছিলেন? ময়ূর ভট্ট। তার রচিত কাব্যগ্রন্থের নাম কি? তার রচিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে হাকন্দ পুরাণ। তার কবিতার একটা চরণও আবিষ্কৃত হয়নি। আদিকবি হিসেবে অধিকাংশ কবি তাকে স্মরণ করায় তার সম্পর্কে জানা গিয়েছে। তিনি 14 শতকের কবি ছিলেন। ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যধারায় অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ কবি ছিলেন। 1712 খ্রিস্টাব্দে কবির কাব্য শ্রী ধর্মমঙ্গল রচনা সমাপ্ত হয়। শ্রী ধর্মমঙ্গলের উপজীব্য বিষয় হচ্ছে লাউ সেনের কাহিনী। এখন হচ্ছে কালিকামঙ্গল কাব্য। অপূর্ব রূপ গুণান্বিত রাজকুমার সুন্দর এবং বীরসিংহের অতুলনীয় সুন্দরী ও বিদুষী কন্যা বিদ্যার গুপ্ত প্রণয় কাহিনী কালিকামঙ্গল কাব্যের মূল উপজীব্য বিষয়। কবিকঙ্ক। কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দরের আদি কবি হলেন কবিকঙ্ক। পরীক্ষা আসতে পারে কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দরের আদি কবি কে ছিলেন? কবিকঙ্ক। এখন হচ্ছে শাহবারিদ খান বা শাহ বারিদ খান। তিনি ছিলেন বিদ্যাসুন্দর কাব্যের রচয়িতা। তিনি চট্টগ্রাম অঞ্চলের কবি ছিলেন। তিনি রসুল বিজয় কাব্য রচনা করেন।
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রাজ্য জয় তার মাহাত্ম্য ঘোষণা হচ্ছে রসুল বিজয় গ্রন্থের বক্তব্য। এখন হচ্ছে রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেন কালিকা মঙ্গলের বিশিষ্ট কবি ছিলেন। তিনি শ্যামসঙ্গীত রচনায়ও অপরিসীম কৃতিত্ব দেখিয়েছিলেন। তার কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবিরঞ্জন। নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র তাকে কবিরঞ্জন উপাধি দান করেন রামপ্রসাদ সেনকে। জীবনী সাহিত্য শ্রী চৈতন্যদেব এবং তার কতিপয় ভাবশিষ্যের জীবন কাহিনী নিয়ে জীবনী সাহিত্যের সৃষ্টি। শ্রী চৈতন্যদেব কখনো কবিতা লেখেননি, কেবল কবিতা নয়, কোনো সাহিত্যকর্মই তিনি সৃষ্টি করেননি। তবুও তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে একটা বড় একটা জায়গা অধিকার করে রেখেছেন। বাংলা সাহিত্যের মধ্যযুগে তার প্রভাব অপরিসীম। মধ্যযুগে চৈতন্যদেবের জীবনকাল পরীক্ষাতে একবার আসছিল, 1486 থেকে 1533 পর্যন্ত তার জীবনকাল। তা মধ্যযুগে শ্রী চৈতন্যদেবের জীবনী অবলম্বনে রচিত কাব্যগুলো বাংলা ভাষায় জীবনী সাহিত্য রচনার প্রথম প্রয়াস। চৈতন্যদেব প্রবর্তিত ধর্ম হলো মানবপ্রেম ধর্ম। চৈতন্যদেবের জীবনীকালটা এর আগে প্রিভিয়াস পরীক্ষাতে আসছিল 1486 থেকে 1533। আচ্ছা, এখন চৈতন্যদেব 16 শতকে রাধাকৃষ্ণ পালায় রুক্মিণীর ভূমিকায় অভিনয় করেছিলেন। চৈতন্যদেবের জীবনচরিত পদ হিসেবে প্রথম সংস্কৃত ভাষায় রচিত হয়। চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে কি বলে? কর্চা বলে। এটা প্রিভিয়াস পরীক্ষাতে আসছিল এবং সেই সাথে কর্চা শব্দের অর্থ কি এটাও আসছিল, ডায়েরি বা দিনলিপি। চৈতন্যের প্রথম জীবনী গ্রন্থ হচ্ছে মুরারি গুপ্তের কর্চা। এ কাব্যের প্রকৃত নাম হচ্ছে শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত। এটি চৈতন্য জীবনীর অবিতর্কিত একটা লেখা এবং মুরারি গুপ্ত চৈতন্য জীবনী রচনার অবিতর্কিত আদর্শের প্রবর্তনকারী। বাংলা ভাষায় শ্রী চৈতন্যের প্রথম জীবনী কাব্য হচ্ছে বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত। তাহলে পরীক্ষা যদি আসে শ্রী চৈতন্যের জীবনের উপর জীবনী কাব্য প্রথম রচনা করেন কে? রচনা করেন হচ্ছে বৃন্দাবন দাস। এবং সেই জীবনী কাব্যের নাম কি? জীবনী কাব্যের নাম হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত। এছাড়াও লোচন দাসের চৈতন্য মঙ্গল, জয়ানন্দের চৈতন্য মঙ্গল, কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত এবং গোবিন্দ দাসের কর্চা, চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয় এগুলো উল্লেখযোগ্য জীবনী কাব্য। তাহলে কোন কবি কি নামে শ্রী চৈতন্যর উপরে জীবনী কাব্য লিখেছেন এগুলো গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে যে গোবিন্দ দাস কি লিখেছেন, কর্চা লিখেছেন তিনি শ্রী চৈতন্যের জীবনের উপর। বাংলা ভাষায় রচিত সবচেয়ে তথ্যবহুল জীবনী গ্রন্থ হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত। এটি লিখেছেন হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। এই দুইটা কোশ্চেন প্রিভিয়াস পরীক্ষাতে আসছিল। শ্রী চৈতন্যদেব বাংলা সাহিত্যের মধ্যযুগে শ্রী চৈতন্যদেবের প্রভাব অপরিসীম। এদেশে বৈষ্ণব ধর্মের ব্যাপক সম্প্রসারণের মাধ্যমে তিনি বিপর্যস্ত হিন্দু সমাজে যে নবচেতনার সঞ্চার করেছিলেন তার ব্যাপক প্রভাব ধর্মের সীমানা অতিক্রম করে তৎকালীন সমাজে ও সাহিত্যে সম্প্রসারিত হয়ে তাকে চিরস্মরণীয় করে রেখেছে। শ্রী চৈতন্য তার জীবিতকালেই ভগবানের অবতার বলে গৃহীত হয়েছিলেন। শ্রী চৈতন্যদেব হলেন ধর্মপ্রচারক। শ্রী চৈতন্যদেব কে ছিলেন? তিনি ছিলেন একজন ধর্মপ্রচারক। এটা প্রিভিয়াস পরীক্ষাতে আসছিল। তার নামে বাংলা সাহিত্যের একটা যুগের নামকরণ হয়েছে। চৈতন্যদেব প্রচারিত বৈষ্ণব ধর্ম বাংলা কবিতায় বৈষ্ণব দর্শনের প্রবেশ ঘটায়। এর মাধ্যমে বাংলা কাব্য দেবদেবী স্তুতিমূলক ধারা থেকে বের হয়ে মানব ধর্ম প্রশস্তিতে মেতে ওঠে। শ্রী চৈতন্যদেবের জীবন কাহিনী অবলম্বনে মধ্যযুগে বাংলা সাহিত্যে জীবনী সাহিত্যের সূচনা হয়। আচ্ছা, এখন হচ্ছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী হচ্ছে বাংলা কবিতার বা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এটা প্রিভিয়াস পরীক্ষাতে আসছিল। পদ বা পদাবলী মূলত বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি। চতুর্দশ শতকের শেষ দিক থেকে এ কবিতা রচিত হয়। শ্রীকৃষ্ণের অনুসারীরা বৈষ্ণব পদাবলী রচনা করেন। শ্রেষ্ঠ চারজন কবি হচ্ছেন তাদের মধ্যে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস এবং জ্ঞান দাস। বৈষ্ণব পদাবলী সাধারণত লিখে রাখা হতো না, তাই অনেক কবিতা হারিয়ে গিয়েছে। বৈষ্ণব পদাবলী যিনি প্রথম সংকলন করেন তার নাম হচ্ছে বাবা আউল মনোহর দাস। পরীক্ষা আসতে পারে
এটা সাধারণত কোনো পরীক্ষা আসে নাই, তবে আসতে পারে যদি কোশ্চেন ব্যতিক্রম করতে চায়, যে বৈষ্ণব পদাবলী সর্বপ্রথম কে সংকলন করেন? সংকলন করেন হচ্ছে বাবা আউল মনোহর দাস। ষোড়শ শতকের শেষার্ধে তিনি পদ সমুদ্র গ্রন্থে বৈষ্ণব পদাবলী সংকলিত করেন। এতে প্রায় 15,000 কবিতা ছিল। বৈষ্ণব পদাবলীতে কৃষ্ণ পরমাত্মার প্রতীক আর রাধা জীবাত্মার প্রতীক। বৈষ্ণব পদাবলীতে কয়টি রস আছে এবং কি কি, এটা পরীক্ষাতে আসতে পারে। অলরেডি প্রিভিয়াস পরীক্ষাতে আসছিল, বিভিন্ন প্রিভিয়াস পরীক্ষাতে 5টি রস আছে এবং সে 5টি রস হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। এ পদাবলীতে বৈষ্ণব তত্ত্বের প্রতিফলন ঘটেছে। এখন হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার কবি। কয়েকটা পরীক্ষাতে প্রিভিয়াস আসছিল যে বিদ্যাপতি কে ছিলেন। তিনি হচ্ছেন মিথিলার রাজসভার কবি ছিলেন। তিনি মৈথিলী কোকিল ও অভিনব জয়দেব নামে খ্যাত ছিলেন। কাকে মৈথিল কোকিল বলা হয়? বিদ্যাপতিকে মৈথিল কোকিল বলা হয়। রাজা শিবসিংহ তাকে কবি কণ্ঠহার উপাধিতে ভূষিত করেন। প্রিভিয়াস অনেক পরীক্ষাতে আসছে যে বিদ্যাপতির উপাধি কি? কবি কণ্ঠহার। পরীক্ষা চাইলে এটাও চলে আসতে পারে যে কবি কণ্ঠহার উপাধি তাকে প্রদান করেন কে? রাজা শিবসিংহ। এটা মনে রাখবেন যে কবি কণ্ঠহার হচ্ছে বিদ্যাপতির উপাধি, বাট তাকে অন্যান্য নামেও ডাকা হতো, যেমন মৈথিল কোকিল বা অভিনব জয়দেব। মৈথিল কোকিল আর অভিনব জয়দেব কিন্তু উপাধি না, এই নামে তাকে ডাকা হতো। রাজা শিবসিংহ তাকে কবি কণ্ঠহার উপাধিতে ভূষিত করেন। ঠিক আছে, এগুলোর মধ্যে প্যাচ লাগাবেন না। তিনি ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন। ব্রজবুলি ভাষাটা কি? এটা পরীক্ষাতে আসছিল। ব্রজবুলি হচ্ছে হিন্দি, বাংলা ও প্রাকৃত ভাষার মিশ্রণ, অর্থাৎ বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণ, এক প্রকারের কৃত্রিম কবি ভাষা। এটি মিথিলার বা মথুরার উপভাষা। তিনি বাঙালি না হয়েও এবং বাংলায় কবিতা রচনা না করেও বৈষ্ণব পদাবলীর অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে খ্যাতি অর্জন করেন। যদি বলা হয় বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ কবিকে, তাহলে অবশ্যই এটা হবে বিদ্যাপতি। বিদ্যাপতির ব্রজবুলি ভাষায় রচিত পদের আদলে রবীন্দ্রনাথ ঠাকুর তার ভানু সিংহের পদাবলী রচনা করেন। পরীক্ষা আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর তার ভানু সিংহ ঠাকুরের পদাবলী কি দেখে অনুসরিত হয়ে রচনা করেন? বিদ্যাপতির ব্রজবুলি ভাষার দেখে। বিদ্যাপতির বিখ্যাত বিরহ বিষয়ক পদ কি? বিরহ বিষয়ক পদ হচ্ছে হে সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর বা ভাদর শূন্য মন্দির মোর। এটা তার গুরুত্বপূর্ণ একটা পদ। আর একটা গুরুত্বপূর্ণ পদ হচ্ছে কি কহিব রে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। এখন হচ্ছে চণ্ডীদাস বা দ্বিজ চণ্ডীদাস। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হচ্ছে কবি চণ্ডীদাস। তিনি রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী রচনা করে বাংলা সাহিত্যে মধ্যযুগের একজন শ্রেষ্ঠ কবির আসন পেয়েছেন। চণ্ডীদাসের বিখ্যাত, যদি প্রশ্নে আসে যে বাংলা সাহিত্যে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে, এটা হবে বাংলা যুগের মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হচ্ছেন চণ্ডীদাস। চণ্ডীদাসের বিখ্যাত পংক্তি হচ্ছে শুনো ভাই, শুনো মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই। আর এটা হচ্ছে সই কেমনে ধরিব হিয়া, আমার বধূ আনো বাড়ি যায় আমার আঙিনা দিয়া। এখন হচ্ছে গোবিন্দ দাস। কবি বিদ্যাপতির ভাবাদর্শ উদ্বুদ্ধ কবি হচ্ছেন গোবিন্দ দাস। আনুমানিক 16 শতকের তৃতীয় দশকে গোবিন্দ দাসের জন্ম হয়। গোবিন্দ দাস প্রায় 700 পদ রচনা করেছিলেন বলে ধারণা করা হয়। কত পদ? 700 পদ। গীত গোবিন্দ তার বিখ্যাত পদাবলী সাহিত্য। পরীক্ষা আসতে পারে গোবিন্দ দাসের পদাবলী সাহিত্যের নাম কি? গীত গোবিন্দ। এটিও ব্রজবুলি ভাষায় রচিত। এখন হচ্ছে জ্ঞানদাস। জ্ঞানদাস হচ্ছে আবার চণ্ডীদাসের শিষ্য ছিলেন। ঠিক আছে, এটা মনে রাখবেন যে গোবিন্দ দাস হচ্ছে বিদ্যাপতির শিষ্য আর জ্ঞানদাস হচ্ছে চণ্ডীদাসের শিষ্য। চৈতন্য পরবর্তীকালে পদকর্তাদের মধ্যে জ্ঞানদাস একজন। তিনি চণ্ডীদাসের বাকবৈশিষ্ট্য ও কাব্যরীতি তার রচনায় দেখা গেলেও রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক পদ রচনায় তার মৌলিকতার প্রমাণ পাওয়া যায়। চণ্ডীদাসের এই ভাবশিষ্য ব্রজবুলি ও বাংলায় পদ রচনা করলেও তার বাংলা পদগুলো অসাধারণ হয়েছে। তার বিখ্যাত কৃষ্ণানুরাগ বিষয়ক পদ হলো রূপ লাগিয়ে আঁখি জুড়ে গুণে মন ভর,
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। আর এটা তার বিখ্যাত পদ হচ্ছে, সুখের লাগিয়া এ ঘর বান্ধিন অনলে পুরিয়া গেল, অমিয়া সাগরে স্নান করিতে সকলি গরল ভেল। এখন হচ্ছে অনুবাদ সাহিত্য। বিশ্বের অপর সাহিত্যের মতো বিভিন্ন ভাষায় সাহিত্য অনুবাদ করেছেন বাংলা ভাষায়, অনুবাদ হয়েছে বাংলা ভাষায়। বাংলা সাহিত্যের একটা বিশিষ্ট অঙ্গন জুড়ে অনুবাদ সাহিত্যের চর্চা হয়েছিল এবং এর মাধ্যমে বাংলা সাহিত্যের শ্রীবৃদ্ধি ঘটে। বাংলা সাহিত্যের মধ্যযুগের কবিরা অনুবাদে হাত দিয়েছিলেন। এক্ষেত্রে প্রধান অনুবাদ হচ্ছে সংস্কৃত থেকে মহাভারত, রামায়ণ এবং ভাগবত, হিন্দি সাহিত্য থেকে, আরবি ফার্সি সাহিত্য থেকে। মধ্যযুগের কোনো অনুবাদই হুবহু অনুবাদ নয়। কবিরা মূল কাহিনী ঠিক রেখে মাঝে মাঝে নিজেদের মনের কথা বসিয়ে দিয়েছেন। অনুবাদ সাহিত্যে হিন্দু লেখকদের অনুবাদকৃত সাহিত্যের কথা বলা হয়। মুসলমান সাহিত্যিকদের অনুবাদকৃত সাহিত্যকে রোমান্টিক প্রণয়োপাখ্যান বলা হয়ে থাকে। পরীক্ষায় আসছিল একবার যে মুসলমান সাহিত্যিকদের অনুবাদকৃত সাহিত্যকে কি বলা হয়? বলা হয় রোমান্টিক প্রণয়োপাখ্যান। ঠিক আছে, এরকম কোনো আলাদা নাম হিন্দু লেখকদের অনুবাদকৃত সাহিত্যকে বলা হয় না। এখন হচ্ছে অনুবাদকৃত সাহিত্যের মধ্যে সর্বপ্রথম হচ্ছে রামায়ণ। খ্রিস্টপূর্ব 4th শতকে সংস্কৃত ভাষায় রামায়ণ রচিত হয়। রামরচিত অবলম্বনে বাল্মীকি সংস্কৃত ভাষায় প্রথম রামায়ণ রচনা করেন। তাহলে রামায়ণের রচয়িতাকে সংস্কৃত ভাষা তিনি হচ্ছেন বাল্মীকি মুনি। সপ্তকাণ্ডে বিভক্ত এবং 24,000 অনুষ্টপ শ্লোকে রচিত হয়েছে সুবৃহৎ বাল্মীকির রচিত রামায়ণ। অনেকের অনুমান সপ্তকাণ্ডের প্রথম কাণ্ড বালকাণ্ড এবং শেষ কাণ্ড উত্তরকাণ্ড এগুলো বাল্মীকির রচনা নয়, কারণ বাকি পাঁচটি কাণ্ডে হচ্ছে অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড এবং লঙ্কাকাণ্ড, এগুলোর কাহিনী হচ্ছে সুসংহত এবং মহাকাব্যচিত। অর্থাৎ এই পাঁচটা যে কাব্য আছে, এই পাঁচটা কাব্য খুব সুন্দরভাবে লেখা হয়েছে, কিন্তু প্রথম কাণ্ড অর্থাৎ বালকাণ্ড এবং শেষ কাণ্ড যে উত্তরকাণ্ড এটা খুব সুন্দরভাবে লেখা হয়নি, এটা খুব মহাকাব্যচিত ছিল না, মাঝখানের পাঁচটা কাব্য ছিল। আচ্ছা, এজন্য মনে করা হয় যে এই মাঝখানের পাঁচটা কাণ্ড হয়তো বাল্মীকি মুনি লিখেছেন, আর প্রথম কাণ্ড শেষ কাণ্ড অন্য কেউ হয়তো লিখেছেন। বাল্মীকির মূল নাম ছিল দস্যু রত্নাকর। বাল্মীক শব্দের অর্থ হচ্ছে উই পোকা। দস্যু রত্নাকর উই পোকার ঢিবির উপর বসে রাম নামের তপস্যা করেন বলে তার নাম হয় বাল্মীকি। রামায়ণের প্রথম অনুবাদক 15 শতকের কবি কৃত্তিবাস ওঝা। তাহলে যদি বলা হয় বাংলা ভাষাতে প্রথম রামায়ণকে অনুবাদ করেন কে? তিনি হচ্ছেন কৃত্তিবাস ওঝা। আর রামায়ণকে সংস্কৃত ভাষায় লেখেন কে? বাল্মীকি মুনি। আচ্ছা, কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ অনুবাদকের প্রথম এবং শ্রেষ্ঠ অনুবাদক। আরও অনেকে লিখেছেন, কিন্তু তার মধ্যে কৃত্তিবাস ওঝা হচ্ছেন সেরা। কৃত্তিবাসের রামায়ণের অন্য নাম হচ্ছে শ্রীরাম পাঞ্চালী। কৃত্তিবাস ওঝা যখন রামায়ণকে অনুবাদ করেন তখন তিনি সেই গ্রন্থের নাম দেন হচ্ছে শ্রীরাম পাঞ্চালী। এটি প্রথম মুদ্রিত হয় 1802 থেকে 1803 সালে শ্রীরামপুরের মিশনারি ছাপাখানায় উইলিয়াম কেরির উদ্যোগে। 17 শতকে মতান্তরে 18 শতকে কবি চন্দ্রাবতী রামায়ণ অনুবাদ করেন। তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। এটা অনেক পরীক্ষাতে আসছে যে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে এবং তিনি কি অনুবাদ করেন। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী এবং তিনি রামায়ণ অনুবাদ করেন, বা তিনি কি লিখেন? রামায়ণ লিখেন। ঠিক আছে, যদিও রামায়ণ লিখেন না, রামায়ণ অনুবাদ করেন। চন্দ্রাবতী হলেন মনসা মঙ্গলের কবি দ্বিজ বংশীদাসের কন্যা। মহাভারত আজ হতে অন্তত 2500 বছর পূর্বে সংস্কৃত ভাষায় মহাভারত রচিত হয়। ইউরোপীয় পণ্ডিতদের মতে এ কাব্য খ্রিস্টপূর্ব 200 এবং খ্রিস্টীয় 200 অব্দের মধ্যে রচিত। এটি 18 খণ্ডে রচিত এবং এর শ্লোক সংখ্যা হচ্ছে 85,000। একটু কঠিন কোশ্চেন করতে চাইলে পরীক্ষা চলে আসতে পারে যে মহাভারত কয়টি খণ্ডে রচিত ছিল, বা মহাভারতের শ্লোক সংখ্যা কতটি? 18টি খণ্ডে রচিত, এর শ্লোক সংখ্যা হচ্ছে 85,000। মহাভারতের মূল রচয়িতাকে অর্থাৎ সংস্কৃত ভাষায় লেখেন কে? লেখেন হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন। বেদের ব্যাখ্যা করেছিলেন বলে তার আরেকটা নাম হচ্ছে বেদব্যাস। এজন্য অনেকে তাকে বলে থাকেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস।
ষোড়শ শতকে শুধু চট্টগ্রামের পরাগল খানের নির্দেশে কবীন্দ্র পরমেশ্বর মহাভারত রচনা করেন এবং তা পরাগল খানের সভায় পঠিত হয়। তার মহাভারত পরাগলি মহাভারত নামে পরিচিত। ঠিক আছে, পরীক্ষাতে আসছিল কবীন্দ্র পরমেশ্বরের রচিত মহাভারত গ্রন্থের নাম কি? এটার নাম হচ্ছে পরাগলি মহাভারত। কবীন্দ্র পরমেশ্বরের পরাগলি মহাভারত 18টি পর্বে এবং 17,000 শ্লোকে সমাপ্ত। ব্যাস রচিত মূল মহাভারতকে অনুসরণ করলেও পরমেশ্বরের রচনা অপেক্ষাকৃত অনেক সংক্ষিপ্ত ছিল। কবীন্দ্র পরমেশ্বরের কাব্যটি বর্ণনাধর্মী এবং তার ভাষা হচ্ছে স্বচ্ছ ও প্রাঞ্জল এবং প্রবাহমান। কবীন্দ্র পরমেশ্বর অনুদিত মহাভারত যেমন পৃষ্ঠপোষকের নাম অনুসারে পরাগলি মহাভারত নামে পরিচিত, অনুরূপভাবে শ্রীকর নন্দী অনুদিত কাব্য শ্রীকর নন্দীও মহাভারত অনুদিত করেন। সেই কাব্য তার পৃষ্ঠপোষকের নাম অনুসারে হয় ছুটিখানি মহাভারত। ছুটিখানের প্রকৃত নাম হচ্ছে নসরত খান, ইনি পরাগল খানের পুত্র। এখন 17 শতকের কবি কাশিরাম দাস হলেন মহাভারতের বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক। পরীক্ষা আসতে পারে এবং অলরেডি প্রিভিয়াস একবার আসছিল যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে? কাশিরাম দাস। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনেশনে পুণ্যবান। এখন হচ্ছে ভাগবত। ভাগবত 12 খণ্ডে রচিত, এর শ্লোক সংখ্যা হচ্ছে 62,000। হিন্দু ধর্মের এই পবিত্র ধর্মগ্রন্থটি বাংলায় অনুবাদ করেন মালাধর বসু। তাহলে ভাগবতকে বাংলায় অনুবাদ করেন কে? মালাধর বসু। এজন্য তিনি বাদশাহ রুকনুদ্দিন বরবক শাহের কাছ থেকে গুণরাজ খান উপাধি পান। তাহলে মালাধর বসুর উপাধি হচ্ছে গুণরাজ খান, আর মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দেন হচ্ছে বাদশাহ রুকনুদ্দিন বরবক শাহ। মালাধর বসুর অনুদিত এই ভাগবতের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। তাহলে এখান থেকে 4টা জিনিস গুরুত্বপূর্ণ। ভাগবতকে বাংলায় অনুবাদ করেন কে, এবং অনুবাদ করার কারণে কোন রাজা তাকে কোন উপাধি দান করেন, এবং তিনি যে বাংলা অনুবাদ করেন ভাগবতের সেটার নাম কি। তাহলে আমি আবার বলতেছি, ভাগবতকে বাংলায় অনুবাদ করেন মালাধর বসু, তিনি তখন ভাগবতের নাম দেন শ্রীকৃষ্ণ বিজয়। আর তিনি এই ভাগবত অনুবাদ করেন বলে বাদশাহ রুকনুদ্দিন বরবক শাহের কাছ থেকে তিনি গুণরাজ খান উপাধি লাভ করেন। আচ্ছা, এখন হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত ভাগবত বৈষ্ণব সম্প্রদায়ের নিকট একটি পরম পবিত্র গ্রন্থ। এটি পুরাণ নামক সংস্কৃত সাহিত্যের অন্তর্গত। পুরাণের 5টি লক্ষণ স্বর্গ, প্রতিসর্গ, বংশ, মনন্তর এবং বংশানুচরিত। স্বর্গ মানে হচ্ছে সৃষ্টিতত্ত্ব, প্রতিসর্গ মানে হচ্ছে প্রলয়ের পরবর্তী সৃষ্টি কাহিনী, বংশ মানে হচ্ছে দেবগণের জন্ম বৃত্তান্ত, মনন্তর মানে হচ্ছে মনুর অধিকার কাল হিসেবে যুগ বিভাগ, এবং বংশানুচরিত হচ্ছে রাজাদের বংশকাহিনী ও কার্যকলাপ। কম বেশি ভাগবতে এগুলোর স্থান পেয়েছে। এখন হচ্ছে কৃষ্ণের জন্ম, বাল্য, কৈশোর ও যৌবনের ঐশ্বরিক কার্যকলাপ এবং দেহত্যাগের কথা এই গ্রন্থে বর্ণিত। ভগবান বিষ্ণু কৃষ্ণরূপে জন্মগ্রহণ করে যে কাজগুলো অনায়াসে সম্পন্ন করেছেন সেগুলো কাব্যরূপে এবং পাণ্ডিত্যে সমৃদ্ধ হয়ে ভাগবতে পরিবেশিত হয়েছে। কোরআন শরীফ। কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক হচ্ছেন ভাই গিরিশচন্দ্র সেন। এটা বিশেষ পরীক্ষাতে এটা একবার আসছিল। তিনি 1886 সালে কোরআন শরীফ অনুবাদ করেন। কোরআন শরীফ অনুবাদ ছাড়াও তিনি তাপসমালা রচনা করেন তাস্কিরাতুল আউলিয়া অবলম্বনে। গিরিশচন্দ্র সেনের উপাধি হচ্ছে ভাই, আর তার বাড়ি ছিল নরসিংদী জেলায়। তিনি ব্রাহ্মণ ধর্মের অনুসারী ছিলেন। পৃথিবীতে 4টি জাত মহাকাব্য আছে। বিভিন্ন পরীক্ষাতে এটা চলে আসে যে নিচের কোনটি জাত মহাকাব্য বা নিচের কোনটি জাত মহাকাব্য না। এই জন্য এই 4টা জাত মহাকাব্যের নাম মনে রাখবেন আপনারা: রামায়ণ, মহাভারত, ইলিয়ড, ওডিসি। রামায়ণ লিখেছেন হচ্ছে বাল্মীকি মুনি সংস্কৃত ভাষায়, মহাভারত লিখেছেন সংস্কৃত ভাষায় কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, ইলিয়ড আর ওডিসি দুটোই লিখেছে হচ্ছে হোমার। এখন হচ্ছে রোমান্সধর্মী প্রণয়োপাখ্যান। মুসলমান কবিগণ মধ্যযুগের রোমান্টিক প্রণয়কাব্য রচনার মাধ্যমে বাংলা সাহিত্যে প্রত্যক্ষ অবদান রাখতে সক্ষম হন। হিন্দি ও আরবি ফার্সি সাহিত্যের উৎস হতে উপকরণ নিয়ে রচিত প্রণয়কাব্যগুলোতে মানবীয় বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। তাই প্রথমে হচ্ছেন শাহ মুহাম্মদ সগীর।
15 শতকের কবি শাহ মোহাম্মদ সগীর রচনা করেন ইউসুফ জুলেখা। প্রিভিয়াস পরীক্ষাতে আসছিল শাহ মোহাম্মদ সগীর কি রচনা করেন? ইউসুফ জুলেখা। তিনি মধ্যযুগের প্রথম মুসলিম কবি ও ইউসুফ জুলেখা কাব্যের প্রথম কবি। কাব্যটি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে রচিত হয়। পরীক্ষাতে আসতে পারে যে ইউসুফ জুলেখা কখন রচিত হয়, কার শাসনামলে রচিত হয়? গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে রচিত হয়। এ কাব্যের মূল বিষয়বস্তু কি? মূল বিষয়বস্তু হচ্ছে তৈমুর বাদশাহ তৈমুর বাদশার কন্যা জুলেখা এবং কৃতদাস ইউসুফের প্রণয়ের কাহিনী। এখন হচ্ছে দৌলত উজির বাহারাম খান। 16 শতকের কবি দৌলত উজির বাহারাম খান ফার্সি কবি জামি রচিত ফার্সি প্রেমাখ্যান লায়লা ওয়া মজনুন অবলম্বনে রচনা করেন লাইলি মজনু কাব্য। তো পরীক্ষায় অলরেডি এর আগে পরীক্ষা আসছিল যে দৌলত উজির বাহারাম খান রচিত কাব্য কোনটি? সেটা হচ্ছে লাইলি মজনু। কিন্তু সেটা কোথা থেকে আসছে যদি বলা হয় তাহলে সেটা বলতে হবে হচ্ছে লায়লা ওয়া মজনুন অবলম্বনে এই লাইলি মজনু কাব্যটা রচিত হয়েছিল। এই কাহিনীর মূল উৎস হচ্ছে আরবি লোকগাথা। পরীক্ষা আসতে পারে যে নিম্নের কোন গ্রন্থটির মূল উৎস হচ্ছে আরবি লোকগাথা? তাহলে সেটা হবে লাইলি মজনু কাব্যের মূল উৎস হলো আরবি লোকগাথা। এর উল্লেখযোগ্য চরিত্রগুলো হচ্ছে লাইলি, কয়েস, নওফলরাজ, হেতুবতী। এটি একটি বিরহ কাব্য। বাহারাম খান মধ্যযুগের বিখ্যাত কবি ছিলেন। তিনি চট্টগ্রামের নগর ফতেয়াবাদের অধিবাসী ছিলেন। তার পিতা মোবারক খান চট্টগ্রামের অধিপতি নিজাম শাহ সুরের কাছ থেকে দৌলত উজির উপাধি পান। এজন্যই বাহারাম খানের নাম হচ্ছে দৌলত উজির বাহারাম খান। ওই দৌলত উজির মানে হচ্ছে অর্থমন্ত্রী। আব্দুল হাকিম। কবি আব্দুল হাকিমের প্রণয়োপাখ্যান হলো ইউসুফ জুলেখা। কবি আব্দুল হাকিম নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন। তার বিখ্যাত কয়েকটা পংক্তি হলো, যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। তার একটা বিখ্যাত পংক্তি হলো, দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। এখন হচ্ছেন দৌলত কাজী। 17 শতকের কবি দৌলত কাজী হিন্দি কবি সাধন রচিত প্রেমাখ্যান মৈনাসৎ অবলম্বনে রচনা করেন সতী ময়না লোর চন্দ্রানী কাব্য। তাহলে এটা প্রিভিয়াস পরীক্ষাতে আসছিল যে দৌলত কাজী রচিত গ্রন্থ কোনটি? সতী ময়না লোর চন্দ্রানী কাব্য। তার সতী ময়না গল্পের মূলে ছিল পশ্চিমা ভোজপুরি ভাষায় প্রচলিত একটা কাহিনী। এখন হচ্ছেন কোরেশি মাগন ঠাকুর। 17 শতকের কবি ছিলেন কোরেশি মাগন ঠাকুর। তিনি রোসাঙ্গ রাজসভার প্রধান উজির ছিলেন। মূলত তার পৃষ্ঠপোষকতায় রোসাঙ্গে বাংলা সাহিত্য চর্চা হয়েছিল। তার রচিত কাব্যের নাম ছিল চন্দ্রাবতী। প্রিভিয়াস পরীক্ষাতে আসছিল যে কোরেশি মাগন ঠাকুর রচিত কাব্যের নাম কি? কাব্যের নাম হচ্ছে চন্দ্রাবতী। কবি মর্দন। 17 শতকের কবি মর্দন রচিত কাব্যের নাম ছিল নসিরনামা। নসিরনামা কাব্যটি কে লিখেছেন? কবি মর্দন। বা আসতে পারে কবি মর্দন রচিত কাব্যের নাম কি? নসিরানামা। প্রিভিয়াস এর আগে একটা পরীক্ষাতে আসছিল এটা। সো কবি মর্দনের রচিত কাব্যের নাম কি? নসিরানামা। এখন হচ্ছে কবি আলাওল। কবি আলাওল থেকে প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষাতে অনেক বেশি কোশ্চেন আসছিল, তাই কবি আলাওলটা খুব গুরুত্ব সহকারে পড়বেন। 17 শতকের কবি আলাওল হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সি রচিত হিন্দি প্রেমাখ্যান পদুমাবত অবলম্বনে রচনা করেন পদ্মাবতী কাব্য। তাহলে এটা আসতে পারে পদ্মাবতী কাব্য কিসের অবলম্বনে বা কোন গ্রন্থের অবলম্বনে কবি আলাওল রচনা করেন? পদুমাবত কাব্যের অবলম্বনে এই পদ্মাবতী কাব্য রচনা করেন কবি আলাওল। কাব্যটি রচনা করেন মাগন ঠাকুরের অনুরোধে 1688 সালে। পদ্মাবতী কাব্যের নায়ক ও নায়িকা হলেন রত্নসেন ও পদ্মাবতী। এখান থেকে ওই যে এই চরিত্র থেকেও আসতে পারে যে রত্নসেন আর হলো পদ্মাবতী। এ কাব্যে হীরামন নামক এক শুক পাখির অনেক ভূমিকা আছে। পরীক্ষা এটাও আসতে পারে হীরামন নামক এক শুক পাখির কথা কোন গ্রন্থে বলা আছে? বলা আছে হলো পদ্মাবতী কাব্যে বলা আছে। আলাওলের জন্মস্থান হচ্ছে চট্টগ্রামের ফতেয়াবাদে, অর্থাৎ মতান্তরে ফরিদপুরের ফতেয়াবাদে। আলাওল ছিলেন রোসাঙ্গ রাজসভার একজন কবি। তার জীবনে মাগন ঠাকুরের প্রভাব অপরিসীম। তার রচিত অন্যান্য কাব্য হচ্ছে সয়ফুল মুলক, বদিউজ্জামাল, হপ্তপয়কর, সিকান্দরনামা, তোহফা। এগুলো সবগুলো বিভিন্ন পরীক্ষাতে আসছিল এর আগে।
আলাউল তোফা রচনা করেন 1663 থেকে 1664 সালে সুলাইমানের অনুরোধে। এটি একটি রোমান্টিক উপাখ্যান নয়, এটি একটি নীতিকাব্য ধরনের ধর্মীয় গ্রন্থ। এর আগে প্রিভিয়াস পরীক্ষাতে আসছিল তোফা কী ধরনের কাব্য। তোফা হচ্ছে নীতিকাব্য। এটি ফার্সি ভাষা থেকে অনুদিত। হপ্তপয়কর কবি নিজামির ফার্সি রচনার অনুবাদ। তিনি যে হপ্তপয়কর কবি আলাউল লিখেছেন, এটি হচ্ছে কবি নিজামির ফার্সি রচনার অনুবাদ। সয়ফুল মুলক বদিউজ্জামাল গ্রন্থের কাহিনীর আদি উৎস হচ্ছে আলিফ লায়লা বা আরব্য রজনী। আলাউলের শেষ কাব্য হচ্ছে সেকান্দার নামা। এর মূলও নিজামির রচনা। এ কাব্যের বিষয়বস্তু হল সম্রাট আলেকজান্ডারের পারস্য বিজয়। নাথ সাহিত্য বা শাক্ত পদাবলী। নাথ সম্ভবত তিব্বতী শব্দ এবং নাথ মাত্রই অভিধায় বৌদ্ধ সম্পৃক্ত। তাঁতি শ্রেণীর বৌদ্ধরাই প্রধানত নাথপন্থী ছিলেন। এরা নাথ যোগী বা যুগী নামে পরিচিত। নাথ সাহিত্যের উল্লেখযোগ্য কবি হলেন শেখ ফয়জুল্লাহ, শ্যামদাস সেন, ভীম সেন, ভবানী সেন, শুকর মোহাম্মদ, দুর্লভ মল্লিক। নাথ সাহিত্যের কাহিনী দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে সিদ্ধাদের ইতিহাস গোরক্ষনাথ এবং সিদ্ধাচার্যদেব কর্তৃক মিন্নাত থেকে নারীমোহ থেকে উদ্ধারের ইতিহাস। আরেকটি হচ্ছে রানী ময়নামতি ও তার পুত্র গোপীচন্দ্রের কাহিনী। কোন কবিতা সাহিত্যকর্ম? কবি এবং সাহিত্যকর্ম। শেখ ফয়জুল্লাহ গোরক্ষ বিজয় লেখে, শ্যামদাস সেন লেখে মিনচেতন, দুর্লভ মল্লিক লেখেন গোবিন্দ্রচন্দ্র গীত, ভবানী দাস লেখেন ময়নামতির গান, শুকর মোহাম্মদ লেখেন গোপীচন্দ্রের সন্ন্যাস, ভীমসেন রায় লেখেন গোরক্ষ বিজয়। এগুলো সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন হচ্ছে মর্শিয়া সাহিত্য। মর্শিয়া শব্দটি হলো আরবি শব্দ। এর অর্থ হচ্ছে শোক কাব্য। মুসলমান সংস্কৃতির নানা বিষাদময় কাহিনী তথা শোকবহ ঘটনার বর্ণনার মাধ্যমে মর্শিয়া সাহিত্যের উদ্ভব হয়েছে। এ সাহিত্য প্রধানত কারবালার প্রান্তরে শহীদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য শহীদদের উপজীব্য করে লেখা। পারস্য দেশীয় বণিক, দরবেশ, কবি, পণ্ডিত এবং আগমনকারী লোকদের অনুপ্রেরণায় এ সাহিত্যের প্রসার ঘটে। জঙ্গনামা হচ্ছে এর একটি প্রকৃষ্ট উদাহরণ। এ কাব্যের বিষয় হলো যুদ্ধবিগ্রহ। মুঘল আমলে যেসব কবি মর্শিয়া সাহিত্য রচনা করেছেন তারা হলেন শেখ ফয়জুল্লাহ, দৌলত উজির বাহারাম খান, মুহাম্মদ খান, হায়াত মাহমুদ এবং জাফর হামিদ প্রমুখ। এখন সর্বপ্রথম হলো শেখ ফয়জুল্লাহ। 16 শতকের কবি শেখ ফয়জুল্লাহ হলেন নাথ সাহিত্যের অন্যতম প্রধান কবি। তার প্রধান কাব্যগ্রন্থ হল গোরক্ষ বিজয়। মর্শিয়া সাহিত্যের আদি কবি শেখ ফয়জুল্লাহকে মনে করা হয়। তিনি জয়নবের চৌতিশা নামক গ্রন্থটি রচনা করেন। সম্ভবত এটি প্রথম মর্শিয়া ধরনের কাব্য। শেখ ফয়জুল্লাহ এ কাব্যে বিবি জয়নবের বিলাপ বর্ণনা করেন। কারবালার করুণ ঘটনার সঙ্গে জড়িত বিবি জয়নবের বিলাপের বর্ণনা এই ক্ষুদ্র কাব্যের উপজীব্য। শেখ ফয়জুল্লাহর নীতিকাব্য বিষয়ক কাব্য হল সুলতান জমজমা। এখন হচ্ছে যুগসন্ধিকরণ। যুগসন্ধিকরণ, বাংলা সাহিত্যের যুগসন্ধিকরণ হলো 100 বছর, 1760 সাল থেকে 1860 পর্যন্ত। এই সময়কালটাও এর আগে প্রিভিয়াস পরীক্ষাতে আসছিল যে যুগসন্ধিকরণ কতটুক সময় নিয়েছিল এবং তার সময়কালটা কতটুক। 100 বছর নিয়েছিল, 1760 থেকে 1860 পর্যন্ত। 1760 খ্রিস্টাব্দে ভারতচন্দ্র রায় গুণা করে তিরোধানের মাধ্যমে মধ্যযুগের সমাপ্তি ঘটে এবং 1860 সালে মাইকেল মধুসূদনের সদর্প আগমনের মাধ্যমে আধুনিক যুগের সূচনা ঘটে। ভারতচন্দ্রের মৃত্যুর পর 1860 সালে আধুনিকতার যথার্থ বিকাশের পূর্ব পর্যন্ত এই 100 বছর বাংলা কাব্যের ক্ষেত্রে উৎকর্ষপূর্ণ নিদর্শন বিদ্যমান নেই। অর্থাৎ তেমন কোনো কিছু বাংলা সাহিত্যে কোনো কিছু রচিত হয় নাই এই সময়কালের মধ্যে। অর্থাৎ এ সময় সাহিত্য জগৎ ছিল বন্ধ্যাকাল। এজন্য এই সময়টুকুকে বলা হয় অবক্ষয় যুগ বা যুগ সন্ধিকণ। আচ্ছা, তাহলে হচ্ছে এই অবক্ষয় যুগ ছাড়াও এর আগে পড়ে এসেছেন মধ্যযুগের শুরুতে, সেটা ছিল হচ্ছে অন্ধকার যুগ আর এই অবক্ষয় যুগ বা অবক্ষয় যুগের আরেকটা নাম হচ্ছে যুগ সন্ধিকণ। এই দুইটা কিন্তু পুরাই আলাদা জিনিস। অন্ধকার যুগ একটা জিনিস, অবক্ষয় যুগ হচ্ছে আরেকটা জিনিস। অবক্ষয় যুগ ছিল 100 বছর, অন্ধকার যুগ ছিল 150 বছর। ঠিক আছে, অন্ধকার যুগ ছিল
তুর্কি শাসনের সময় 1201 থেকে 1350 পর্যন্ত। আর অবক্ষয় যুগ হচ্ছে 1760 থেকে 1860 সাল পর্যন্ত। পরীক্ষায় এর আগে প্রিভিয়াস পরীক্ষায় এসেছিল যে অবক্ষয় যুগ কখন থেকে শুরু হয়। অবক্ষয় যুগ 1760 সাল থেকে শুরু হয়, বা পরীক্ষা চাইলে এটাও আসতে পারে যে কার মৃত্যুর পর থেকে অবক্ষয় যুগ শুরু হয়, বা কার আগমনের মাধ্যমে অবক্ষয় যুগ শেষ হয়। তাহলে অবক্ষয় যুগ শুরু হয় ভারতচন্দ্র রায় গুণাকরের মৃত্যুর মাধ্যমে 1760 সালে, এবং অবক্ষয় যুগের সমাপ্তি ঘটে মাইকেল মধুসূদন দত্তের আগমনের মাধ্যমে। এই অবক্ষয় যুগের সময় কলকাতার হিন্দু সমাজে কবিওয়ালা ও মুসলিম সমাজে শায়ের এর উদ্ভব ঘটে। ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। শায়ের ও কবিওয়ালা 18 শতকের দ্বিতীয়ার্ধে এবং 19 শতকের প্রথমার্ধে আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক বিপর্যয়ের মুখে কলকাতার হিন্দু সমাজে কবিওয়ালা ও মুসলমান সমাজে শায়েরের উদ্ভব ঘটে। পরীক্ষায় এর আগে কোশ্চেন আসছিল শায়ের ও কবিওয়ালার উদ্ভব ঘটে কখন। তো তখন অপশনে ছিল 18 শতকের দ্বিতীয়ার্ধে এবং 19 শতকের প্রথমার্ধে। এটা ছিল সঠিক অ্যান্সার। ভারতচন্দ্রের মৃত্যুকাল থেকে ঈশ্বরচন্দ্রের সময় পর্যন্ত এই অবস্থা বিরাজমান ছিল। এ কবিয়াল ও শায়েরেরা যে সাহিত্য রচনা করেন তাকে দোভাষী সাহিত্য বলা হয়। দুই পক্ষের মধ্যে বিতর্কের মাধ্যমে যে গান অনুষ্ঠিত হয় তাকে কবিগান বলে। দুই দলের প্রতিযোগিতাই হলো এর প্রধান বৈশিষ্ট্য। যারা এর গান গাইত, বিশেষত হিন্দুরা, তাদের বলা হতো কবিয়াল। 1854 সালে কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রথম কবিগান সংগ্রহ করতে শুরু করেন। তাহলে প্রথম কবিগান সংগ্রহ শুরু হয় 1854 সালে, এবং সেটা কে করেন সংগ্রহ? ঈশ্বরচন্দ্র গুপ্ত করেন, এবং তিনি সেটা সংবাদ প্রভাকর পত্রিকায় প্রকাশ করেন। কবিগানের আদিগুরু কে ছিল? এটা প্রিভিয়াস পরীক্ষাতে আসছিল। গোজলাগুই ছিল। কবি ঈশ্বর গুপ্তের মতে তার গান হতে কবিগানের সূচনা হয়, এই গোজলাগুইয়ের গানের শুরু থেকে। কবিওয়ালদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গোজলাগুই, ভবানী বেনে, রাসু নৃসিংহ, হরু ঠাকুর, কেষ্টামুচি, নিতাই বৈরাগী, ভোলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি, নীলামণি পাটনি প্রভৃতি। পরীক্ষায় এর আগে একবার আসছিল নিচের কে কবিওয়ালাদের একজন বিশিষ্ট কবি। তো সেখানে অপশনে 3 জন অন্যান্য কবির নাম ছিল, আরেকজন ছিল অ্যান্টনি ফিরিঙ্গি। ঠিক আছে, এজন্য এই কবিওয়ালাদের নামগুলা কষ্ট হলেও একটু মনে রাখার চেষ্টা করবেন আপনারা। শায়ের অর্থ হচ্ছে আরবি শব্দ এবং এর অর্থ হলো কবি। তাহলে শায়ের শব্দের অর্থ হলো কবি। মুসলমান সমাজে মিশ্র দোভাষী ভাষারীতির পুঁথি রচয়িতাদের শায়ের বলা হতো। শায়েরদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা, মোহাম্মদ দানেশ। দোভাষী পুঁথি সাহিত্য মানে হচ্ছে এই শায়ের, এর কথা এখানে বলা হয়েছে। দোভাষী পুঁথি সাহিত্য বাংলা, ফার্সি, আরবি, হিন্দি, ইংরেজি প্রভৃতি নানা ভাষায় সংমিশ্রণে রচিত। ফকির গরিবুল্লাহ দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি। তাহলে পরীক্ষায় এর আগে প্রিভিয়াস আসছিল যে কে দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি, সেটা তিনি হচ্ছেন ফকির গরিবুল্লাহ। তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? এটাও প্রিভিয়াস পরীক্ষাতে আসছিল। তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে জঙ্গনামা। তার রচিত আরও অন্যান্য বিভিন্ন গ্রন্থ আছে, সেগুলো হচ্ছে সোনাভান, আমির হামজা, ইউসুফ জুলেখা, সত্যবীরের পুঁথি। ফকির গরিবুল্লাহ তার আমির হামজা গ্রন্থটি, কাব্যটি তার জীবদ্দশায় তিনি শেষ করতে পারেননি। তো পরবর্তী তার সেই কাব্যটা শেষ করেন হচ্ছে সৈয়দ হামজা। পুঁথি সাহিত্যের প্রাচীনতম কবি হচ্ছেন এই সৈয়দ হামজা। কবি সৈয়দ হামজা রচিত গ্রন্থ হচ্ছে মধুমালতী, জয়গুণের পুঁথি, হাতেমতাই, এগুলি। মোহাম্মদ দানেশ রচনা করেন চাহার দরবেশ, গুলবে সানোয়ার, আর হচ্ছে কবি আব্দুল হাকিম। গাজী কালু চম্পাবতী রচনার বিশিষ্টতা দেখান, অর্থাৎ কবি আব্দুল হাকিম রচনা করেন গাজী কালু চম্পাবতী। এখন হচ্ছে টপ্পা গান। রামনিধি গুপ্ত বা নিধুবাবু বাংলার টপ্পা গানের জনক। এটা প্রিভিয়াস পরীক্ষাতে আসছিল। তার অমর পংক্তি হচ্ছে নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা। বাংলা গানের ধারায় প্রথম যে গান ধর্মনিরপেক্ষ তা হলো রামনিধি গুপ্তের এই টপ্পা গান।
এখন হচ্ছে পাঁচালী গান। পাঁচালী গানের জনপ্রিয় কবি ছিলেন দাশরথী রায়, তিনি দাশু রায় নামে পরিচিত ছিল। পাঁচালী গানের জনপ্রিয় কবিকে পরীক্ষায় আসছিল বিশেষ পরীক্ষাতেই, তিনি হচ্ছেন দাশরথী রায়, তিনি দাশু রায় নামে খ্যাত ছিলেন। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে পাঁচালী গান এদেশে অনেক বেশি জনপ্রিয় ছিল। এখন হচ্ছে লোকসাহিত্য ও গীতিকা। এক শ্রেণীর আখ্যানমূলক লোকগীতি বাংলা সাহিত্যে গীতিকা নামে অভিহিত। ইংরেজিতে একে বলা হয় ব্যালেড। ব্যালেড বলতে আখ্যানমূলক লোকসঙ্গীতকে বোঝায়। ব্যালেড শব্দটি ফার্সি ব্যালেট বা নৃত্য শব্দ থেকে এসেছে। বাংলাদেশের সংগৃহীত গীতিকা তিন ধরনের গীতিকা: নাথ গীতিকা, ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা। তাহলে এটা মনে রাখবেন, বাংলাদেশের সংগৃহীত গীতিকা তিন প্রকারের, একটা হচ্ছে নাথ গীতিকা, আরেকটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা, আরেকটা হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা। তাহলে নাথ গীতিকা। নাথ গীতিকা এক ধরনের ঐতিহাসিক রচনা। স্যার জর্জ গ্রিয়ারসন 1878 সালে রংপুর জেলার কৃষকদের নিকট থেকে এগুলো সংগ্রহ করে নাম দেন মানিক রাজার গান। ঠিক আছে, তাহলে পরীক্ষা আসতে পারে যে প্রথম কে নাথ গীতিকা সংগ্রহ করেন? স্যার জর্জ গ্রিয়ারসন নাথ গীতিকা সংগ্রহ করেন, এবং সংগ্রহ করে তিনি কী নাম দেন সেটা আবার পরীক্ষাতে আসছিল, প্রিভিয়াস পরীক্ষাতে। তিনি নাম দেন হচ্ছে মানিক রাজার গান। এটি রানী ময়নামতি ও তার পুত্র গোপীচন্দ্রের কাহিনী অবলম্বনে রচিত এই নাথ গীতিকা। ঠিক আছে, মানে এই মানিক রাজার গান যেই কাব্যটার নাম তিনি দেন সেইটা। এখন হচ্ছে এই গীতিকাদের মধ্যে সেকেন্ডে আছে হলো ময়মনসিংহ গীতিকা। ডক্টর দীনেশচন্দ্র সেনের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন স্থান হতে যেসব গীতিকা সংগৃহীত হয়েছিল তা কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা নামে 4 খণ্ডে প্রকাশিত হয়। ঠিক আছে, তাহলে ডক্টর দীনেশচন্দ্র সেন কী করেন? তার উদ্যোগে তিনি যে ময়মনসিংহ গীতিকা উদ্ধার করেন সেটা তিনি 4 খণ্ডে প্রকাশিত করেন। কি নামে প্রকাশ করেন? ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা এই নামে। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে এছাড়াও আরও বিখ্যাত হয়ে আছেন চন্দ্রকুমার দে, আশুতোষ চৌধুরী, বিহারীলাল সরকার, নগেন্দ্রচন্দ্র দে এবং জসীমউদ্দিন প্রমুখ। চন্দ্রকুমার দে ময়মনসিংহ গীতিকার পালা গানগুলোর সংগ্রাহক। ঠিক আছে, যদি বলা হয় ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেছেন কে, যদি থাকে অপশনে ডক্টর দীনেশচন্দ্র সেন এবং চন্দ্রকুমার দে দুজনে যদি থাকে দিবেন ডক্টর দীনেশচন্দ্র সেন। আর যদি বলা হয় ময়মনসিংহ গীতিকার পালাগুলোর সংগ্রাহককে, তাহলে পালাগুলোর সংগ্রাহক হচ্ছে চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়েছে। এটা পরীক্ষা আসতে পারে যে কয়টি ভাষায় অনুদিত হয়েছে? 23টি ভাষায়। ময়মনসিংহ গীতিকার কাহিনীগুলো প্রেমমূলক এবং তাতে নারী চরিত্রের প্রাধান্য সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। নারীর ব্যক্তিত্ব, সতীত্ব, স্বাতন্ত্র্য, আত্মবোধ প্রভৃতি ছিল ময়মনসিংহ গীতিকার বৈশিষ্ট্য। এর কাহিনীগুলো হলো মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান ভাবনা, দস্যু, কেনারামের পালা, রূপবতী, কঙ্ক ও লীলা, কাজল রেখা, দেওয়ানা মদিনা। এগুলা ছাড়াও ডক্টর দীনেশচন্দ্র সেন সংকলিত পূর্ববঙ্গ গীতিকা 3 খণ্ডে প্রকাশিত 44টি গীতিকার মধ্যে 30টি গীতিকাই পূর্ব ময়মনসিংহ থেকে সংগৃহীত হচ্ছিল। এখন হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা। পূর্ববঙ্গ গীতিকা নামে গীতিকাগুলো কিছু ময়মনসিংহ থেকে এবং অবশিষ্টগুলো নোয়াখালী, চট্টগ্রাম অঞ্চল থেকে সংগৃহীত। আসতে পারে যে পূর্ববঙ্গ গীতিকা কোথা থেকে সংগৃহীত করা হয়েছে, ঠিক আছে, বা হয়েছিল। তাহলে ময়মনসিংহ থেকে কিছু হয়েছিল আর বাকিটা হলো নোয়াখালী এবং চট্টগ্রাম থেকে সংগৃহীত করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নিজাম ডাকাতের পালা, কাফন চোরা, চৌধুরীর লড়াই, ভেলুয়া, নুরুন্নেহা ও কবরের কথা, কমল সদাগর এবং সুজ তনোয়ার বিলাপ উল্লেখযোগ্য। এখন হচ্ছে লোককথা বা লোককাহিনী। গদ্যের মাধ্যমে কাহিনী বর্ণিত হলেও তাকে কাহিনী হলে তাকে লোককথা বা লোককাহিনী বলে। যদি গদ্যের মাধ্যমে কোনো কাহিনী বর্ণিত হয় সেটাকে লোককথা বলে। ইংরেজিতে একে বলে ফোকলোর। কাহিনীগুলো কাব্যে রূপায়িত হলে গীতিকা ও গদ্যে রূপায়িত হলে তাকে কথা বলে। ঠিক আছে, ডক্টর আশুতোষ ভট্টাচার্যের মতে লোককথা হলো 3 প্রকার। একটা হলো রূপকথা, একটা হলো উপকথা, একটা হলো ব্রতকথা। তাহলে লোককথা কয় প্রকার? 3 প্রকার। পরীক্ষা আসতে পারে যে ডক্টর আশুতোষ ভট্টাচার্যের মতে লোককথা কয় প্রকার? 3 প্রকার। সেগুলো কি কি? রূপকথা, উপকথা, ব্রতকথা। তাহলে প্রথম হচ্ছে রূপকথা। ইংরেজিতে রূপকথাকে বলা হয় ফেয়ারি টেলস। রূপকথা সংগ্রহ করেছিলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। তো সবচেয়ে বেশি নাম আসে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের, কারণ তিনি সবচেয়ে বেশি সংগ্রহ করেছিলেন এগুলা। দক্ষিণারঞ্জন মিত্রের সংগৃহীত রূপকথার নাম ছিল ঠাকুমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি। আর উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর রূপকথার সংগ্রহের নাম ছিল টোনাটুনির বই। এখন উপকথা। পশু পাখির কাহিনী অবলম্বনে এই উপকথা গড়ে ওঠে, কৌতুক সৃষ্টি এবং নীতি প্রচারের জন্য এগুলো সৃষ্টি হয়। এতে মানব চরিত্রের মতোই পশু পাখির বৈশিষ্ট্য প্রকাশ করে বক্তব্যে পরিবেশিত হয়। এগুলোই উপকথা। ব্রতকথা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মেয়েলি ব্রতের সঙ্গে সম্পর্কিত কাহিনী অবলম্বনে ব্রতকথার বিকাশ ঘটেছে। হারামণি প্রাচীন লোকগীতি এটি সংগ্রহ করেছেন মোহাম্মদ মনসুর উদ্দিন। হারামণি প্রাচীন লোকগীতি, ঠিক আছে, এবং এটা সংগ্রহ করেন মোহাম্মদ মনসুর উদ্দিন। এখন মধ্যযুগের কয়েকটা বিখ্যাত গ্রন্থ। প্রথমে শ্রীকৃষ্ণ বিজয়, এটা রচনা করেন মালাধর বসু। মনে রাখবেন, শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেন মালাধর বসু। এটার বিষয়বস্তু কি? শ্রীকৃষ্ণ বিজয় একটা আখ্যান কাব্য। পরীক্ষা আসছিল শ্রীকৃষ্ণ বিজয় কী ধরনের কাব্য। এটি একটা আখ্যান কাব্য। এটি সংস্কৃত ভগবত এর 10ম ও 11 অধ্যায় অনুসরণে রচিত। ভাগবতে হিন্দু ধর্মের তথ্যকথা ও কৃষ্ণের জীবন বৃত্তান্ত আছে। শ্রীকৃষ্ণ বিজয় কৃষ্ণের জন্ম থেকে মহাপুরাণ পর্যন্ত জীবন বৃত্তান্ত রচিত এই শ্রীকৃষ্ণ বিজয় এই গ্রন্থে। এখন রিয়াজুস সালাতিন, এটা রচয়িতা হচ্ছেন গোলাম হোসেন সলিম জায়েদপুরি। এটা রচনাকাল 1788। বিষয়বস্তু, এটি ফার্সি ভাষায় লিখিত বাংলায় মুসলিম শাসনের প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থ। ঠিক আছে। 1204 সালে বখতিয়ার খলজির নদিয়া বিজয় থেকে 1757 সালের পলাশীর যুদ্ধ পর্যন্ত ঘটনাবলীর বিবরণযুক্ত এই গ্রন্থ মুসলিম বাংলার পরিপূর্ণ ইতিহাস বলে বিবেচিত হয়। তো পরীক্ষায় যদি আসে যে বাংলায় মুসলিম শাসনের প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থ কোনটি বা এটা কে লিখেছেন, তাহলে কোনটি, সেটার অ্যান্সার হবে কি রিয়াজুস সালাতিন, এবং এটা কে লিখেছেন? গোলাম হোসেন সলিম জায়েদপুরি। এবং এটা কোন ভাষায় লেখা? এটা কিন্তু বাংলা ভাষায় লেখা না, এটা লেখা হলো ফার্সি ভাষায় লেখা। তাহলে একদম সেই 1204 সাল থেকে একদম 1757 সাল পর্যন্ত টোটাল মুসলিম শাসনের কাহিনী এটার মধ্যে লেখা আছে। রামচরিতম, এটা রচয়িতা সন্ধ্যাকর নন্দী। রাজা মদন পালের সময় এটা রচিত হয়। এটার বিষয়বস্তু রামচরিতম একটি সংস্কৃত কাব্যগ্রন্থ। ঠিক আছে। এখন আইনি আকবরী। আইনি আকবরের রচয়িতা আবুল ফজল। তিনি ছিলেন মুঘল সম্রাট আকবরের সচিব ও প্রধানমন্ত্রী। এখন পদ্মাবতী। পদ্মাবতী রচয়িতা মহাকবি আলাওল। বিষয়বস্তু মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য অনুবাদ কাব্য এই পদ্মাবতী। রোসাঙ্গ রাজসভায় কবি আলাওল হিন্দি সাহিত্যের রোমান্টিক কবি মালিক মুহাম্মদ জায়সির পদুমাবোধের বাংলা অনুবাদ করেন হলো এই পদ্মাবতী। পদ্মাবতীর সাথে রত্নসেনের প্রণয় পরিণয় ও নানা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে এগিয়েছে এই কাব্যের কাহিনী। এখন চন্দ্রাবতী। চন্দ্রাবতী এর রচয়িতা কবি নারায়ণচাঁদ ঘোষ। 17 শতকে এটা রচিত হয়। বিষয়বস্তু চন্দ্রাবতী। এটার কাহিনী নায়িকা চন্দ্রাবতী বাস্তব জীবনেও একজন কবি ছিলেন এবং তিনি রামায়ণের রচয়িতা ছিলেন। জয়চন্দ্রের সাথে চন্দ্রাবতীর প্রণয় এবং জয়চন্দ্র অন্যত্র বিবাহ ও শেষ পর্যন্ত চন্দ্রাবতীর সামনে জয়চন্দ্রের মর্মান্তিক মৃত্যু এই চন্দ্রাবতী কাব্যের উপজীব্য ছিল। কাব্যমীমাংসা। কাব্যমীমাংসায় রচনা করেন রাজশেখর বসু। বাংলা সাহিত্যে এই মধ্যযুগের যে ইতিহাস যা আছে এটা এখানেই শেষ। মধ্যযুগের সাহিত্য এখানেই। আর এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলো তো এখানে গ্রিন কালারে হাইলাইটস করে দেওয়া আছে। এগুলো খুব ভালোভাবে পড়বেন। আর আপনি যদি পুরাটাই ভালোভাবে পড়তে পারেন তাহলে সেটা আপনার জন্য আরও ভালো। সেটা আপনার বিসিএসে লিখিততে আরও বেশি কাজে দিবে। তখন আপনার আলাদাভাবে আরও বেশি করে তখন পড়া লাগবে না। এই লেকচারটা তখন ভালোভাবে পড়লেই হয়ে যাবে। আর আপনাদের জন্য এখন কিছু গুরুত্বপূর্ণ আরও কিছু এমসিকিউ আকারে দেয়া হলো এই প্রাচীন আর মধ্যযুগ থেকে কিছু কোশ্চেন এখানে। চর্যাপদ মূলত কি? চর্যাপদ মূলত একটি গানের সংকলন। কত সালে হরপ্রসাদ শাস্ত্রীর কর্তৃক সম্পাদনায় কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৈদ্যগান ও দোহা নামে এই চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশিত হয়? 1916 সালে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল কখন?
রচনাকাল হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। কে সর্বপ্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন? বিজয়চন্দ্র মজুমদার। কে চর্যাগীতির বা চর্যাপদের অন্তর্নিহিত তথ্যের ব্যাখ্যা প্রকাশ করেন? ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদে পদের সংখ্যা কতটি? 51টি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আদি কবি কে ছিলেন? শবরপা। লুইপা কয়টি পদ লেখেন? 2টি পদ লেখেন। আপনা মাংসে হরিণা বৈরী, এই পদটির অর্থ কী? অর্থ হচ্ছে হরিণের মাংসই তার শত্রু। হারিত ভাত নাহি নীতি আবেশী, এটি কত নং পদ এবং এটি কে লেখেন? এটি 33 নং পদ এবং এটি লিখেন ঢেন্ডন-পা। কে সুলতানি যুগকে গৌড়ীয় যুগ বলে অভিহিত করেন? ডক্টর দীনেশচন্দ্র সেন। কার পৃষ্ঠপোষকতায় জৈনুদ্দিন রসুল বিজয় কাব্য রচনা করেন? রুকনউদ্দিন বার্বক শাহের পৃষ্ঠপোষকতায়। সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? তুজুকি জাহাঙ্গীর। শূন্য পুরাণ কে লিখেছেন? রামাই পণ্ডিত। শেখ শুভদয়া কী ধরনের কাব্য? এটি সংস্কৃত গদ্যপদ্যে লেখা চম্পু কাব্য। একক কবির রচনা হিসেবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যের কততম কাব্য? বর্তমানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কার কাছে রক্ষিত আছে? দেবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে রক্ষিত আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রাপ্ত চিরকূট অনুসারে এই কাব্যের প্রকৃত নাম কি? এর প্রকৃত নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কয়টি খণ্ডে বিভক্ত? 13টি খণ্ডে বিভক্ত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কি? বিরহ খণ্ড। কে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে শ্রীকৃষ্ণ ধামালি নামে অভিহিত করেন? ডক্টর আহমদ শরীফ। মঙ্গল কাব্য কখন রচিত হয়? পঞ্চদশ শতকের শেষভাগ থেকে অষ্টাদশ শতকের শেষার্ধ পর্যন্ত মঙ্গল কাব্য রচিত হয়। মঙ্গল কথাটি থাকলেও কোনগুলি মঙ্গল কাব্য ধারার অন্তর্ভুক্ত মঙ্গল কাব্য নয়? সেগুলি হচ্ছে চৈতন্যমঙ্গল এবং গোবিন্দমঙ্গল। এই চৈতন্যমঙ্গল গোবিন্দমঙ্গল হচ্ছে বৈষ্ণব সাহিত্যের অংশ। মঙ্গল কাব্যের কয়টি অংশ? মঙ্গল কাব্যের 5টি অংশ। নীল নাগে দেবী বান্ধিল কেশপাশ, অঞ্জনিয়া নাগে করে অঞ্জন বিলাস, এটি কার উক্তি? কানাহরি দত্তের উক্তি। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? বিজয়গুপ্ত। মনসা বিজয় কাব্যটি কে লিখেছেন? কবি বিপ্রদাস পিপলাই লিখেছেন। কালকেতু ও লহনা কোন কাব্যের উল্লেখযোগ্য চরিত্র? কালকেতু ও লহনা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য চরিত্র। বাংলা সাহিত্যের প্রথম ঠগ চরিত্র কে? ভারু দত্ত। কাকে স্বভাবকবি বলা হয়? দ্বিজ মাধবকে স্বভাবকবি বলা হয়। চণ্ডী নাটক কে লিখেছেন? ভারতচন্দ্র রায়গুণাকর লিখেছেন। ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি প্রদান করেন কে? মহারাজ কৃষ্ণচন্দ্র। ভারতচন্দ্রের সংস্কৃত ভাষায় রচিত 2টি কবিতার নাম কি? নগাষ্টক ও গঙ্গাষ্টক। অন্নদামঙ্গল কাব্যের 3য় খণ্ডের নাম কি? 3য় খণ্ডের নাম হচ্ছে ভবানন্দ মানসিংহ অন্নদামঙ্গল। মাতঙ্গ পড়িলে গড়ে পতঙ্গ প্রহার করে, এটি কার উক্তি? এটি হচ্ছে ভরতচন্দ্র রায়গুণাকরের উক্তি। ধর্মমঙ্গল কাব্যধারার প্রথম কবি কে ছিলেন? ময়ূর ভট্ট। শ্রী ধর্মমঙ্গল কাব্যের প্রধান উপজীব্য বিষয় কী ছিল? লাউ সেনের কাহিনী। কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দরের আদি কবি কে ছিলেন? কবি কঙ্ক। রসুল বিজয় কাব্যের মূল উপজীব্য বিষয় কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজ্য জয় এবং তার মাহাত্ম্য ঘোষণা। কে রামপ্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি দান করেন? নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র তাকে কবিরঞ্জন উপাধি দান করেন। কর্চা শব্দের অর্থ কী? ডায়েরি বা দিনলিপি। বাংলা ভাষায় রচিত সবচেয়ে তথ্যবহুল জীবনী গ্রন্থ কোনটি? শ্রী চৈতন্য চরিতামৃত। এই তথ্যবহুল জীবনী গ্রন্থটি কে লিখেছেন? কৃষ্ণদাস কবিরাজ। বৈষ্ণব পদাবলিতে কয়টি রসের কথা উল্লেখ আছে? 5টি রসের কথা উল্লেখ আছে। 5টি রস কী কী? আপনাদের জন্য আরেকবার বলতেছি। 5টি রস হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর, এই 5টি রসের কথা উল্লেখ আছে বৈষ্ণব পদাবলিতে। কে কহিব রে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর, এটি কার উক্তি?
বিদ্যাপতির উক্তি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটি কার উক্তি? এটি চণ্ডীদাসের উক্তি। চণ্ডীদাস বা দ্বিজ চণ্ডীদাসের উক্তি। বাংলা ভাষায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে? কৃত্তিবাস ওঝা। মহাভারতের মূল রচয়িতা কে? কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। বাংলা ভাষায় মহাভারতের সর্বশ্রেষ্ঠ এবং জনপ্রিয় অনুবাদক কে? কাশিরাম দাস। মালাধর বসু কোন বাদশার কাছ থেকে গুণরাজ খান উপাধি লাভ করেন? বাদশাহ রুকনউদ্দিন বরবক শাহের কাছ থেকে। কেন মালাধর বসু গুণরাজ খান উপাধি বাদশাহ রুকনউদ্দিন বরবক শাহের কাছ থেকে লাভ করেন? কারণ তিনি শ্রীকৃষ্ণ বিজয় এই ভগবদের অনুবাদ করেছিলেন, এজন্য তিনি এই গুণরাজ খান উপাধি লাভ করেন। কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? ভাই গিরিশচন্দ্র সেন। বাংলা অনুবাদক হচ্ছেন ভাই গিরিশচন্দ্র সেন। পৃথিবীতে জাত মহাকাব্য কয়টি আছে? 4টি আছে। ওডেসি এই মহাকাব্যটি কে লেখেন? হোমার লেখেন। হোমারের আরেকটা মহাকাব্য হচ্ছে ইলিয়ড। কে লায়লা ওয়া মজনুন ফার্সি ভাষায় লেখেন? কোন কবি? ফার্সি কবি জামি লেখেন। কোরেশি মগেন ঠাকুর রচিত কাব্যের নাম কি? চন্দ্রাবতী। নসিরানামা কাব্যটি কে লেখেন? কবি মর্দন। সিকান্দার নামা কাব্যটি কে লেখেন? আলাওল। কবি আলাওল হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সি রচিত হিন্দি প্রেমাখ্যান পদুমামত অবলম্বনে কোন কাব্য রচনা করেন? পদ্মাবতী। দুর্লভ মল্লিক তার রচিত গ্রন্থের নাম কি? গোবিন্দচন্দ্র গীত। এটি নাথ সাহিত্যমূলক একটি গ্রন্থ। শুকুর মাহমুদের নাথ সাহিত্যমূলক গ্রন্থের নাম কি? গোপীচন্দ্রের সন্ন্যাস। প্রথম মর্সিয়া কাব্য কোনটি এবং এটি কে রচনা করেন? প্রথম মর্সিয়া কাব্য হচ্ছে জয়নবের চৌতিসা এবং এটি রচনা করেন শেখ ফয়জুল্লাহ। কাকে যুগ সন্ধিকণের কবি বলা হয়? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। শায়ের ও কবিওয়ালার উদ্ভব ঘটে কখন? 18 শতকের দ্বিতীয়ার্ধে এবং 19 শতকের প্রথমার্ধে। কাকে কবিগানের আদিগুরু বলা হয়? গজলাগুইকে। কে দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি? ফকির গরিবুল্লাহ। জঙ্গনামা এবং সত্যবীরের পুঁথি এ কাব্য দুটি কে লেখেন? ফকির গরিবুল্লাহ। তিনি কাব্য দুটি ছাড়াও আরও কাব্য লেখেন। সোনাভান লেখেন, আমির হামজা লেখেন, ইউসুফ জুলেখা লেখেন। বাংলার টপ্পা গানের জনক কে? রামনিধি গুপ্ত বা নিধু বাবু। নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা, এটি কার উক্তি? রামনিধি গুপ্তের বা নিধু বাবুর। পাঁচালী গানের জনপ্রিয় কবি কে? দাশরথী রায়। কখন পাঁচালী গান অনেক জনপ্রিয় ছিল? 19বিংশ শতাব্দীর প্রথম দিকে। কে রংপুর জেলার কৃষকদের নিকট থেকে নাথ গীতিকা সংগ্রহ করে নাম দেন মানিক রাজার গান? স্যার জর্জ গ্রিয়ারসন। ময়মনসিংহ গীতিকার প্রধান সংগ্রাহক কে? ডক্টর দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকার পালাগুলির প্রধান সংগ্রাহক কে? চন্দ্রকুমার দে। পালাগুলির বা পালা গানগুলোর। ডক্টর আশুতোষ ভট্টাচার্যের মতে লোককথা কয় প্রকার? 3 প্রকার। কার রূপকথা সংগ্রহের নাম হচ্ছে টোনাটুনির বই? উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর রূপকথা সংগ্রহের নাম হচ্ছে টোনাটুনির বই। যারা ফার্স্ট লেকচারটা মিস করেছেন, অর্থাৎ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, সেই লেকচারটা এখন অ্যাড করে দেওয়া হলো, তারাও এই লেকচারটা। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সময়কাল কখন থেকে শুরু হয়েছে এবং কখন শেষ হয়েছে, এটা গুরুত্বপূর্ণ। এটা 34তম বিসিএস পরীক্ষাতে এসেছিল এবং সেই সাথে শ্রম পরিদপ্তরের জনসংখ্যার পরিবার কল্যাণ কর্মকর্তা 2009 সালের পরীক্ষাতেও এটা এসেছিল। তাহলে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ এর সময়কাল হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। তাহলে 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বলা হয়। এখন বাংলা সাহিত্যের প্রাচীন যুগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হচ্ছে চর্যাপদ। মাত্রাবৃত্ত ছন্দে রচিত বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন হচ্ছে চর্যাপদ। তাহলে কোশ্চেন আসতে পারে, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কোনটি? সেটা হবে চর্যাপদ।
এবং সমবায় মন্ত্রণালয়ের সরকারি প্রকৌশলী 2017 সালে পরীক্ষাতে আসছিল যে চর্যাপদ মূলত কী। চর্যাপদ মূলত হচ্ছে একটা গানের সংকলন। চর্যা শব্দের অর্থ কী? চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণ। এখন এই চর্যাপদের পুঁথি আবিষ্কার সর্বপ্রথম 1882 সালে প্রকাশিত হয় সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। কত সালে এটা প্রকাশিত হয়? 1882 সালে এটা আসতে পারে। এই গ্রন্থে রাজা রাজেন্দ্র লাল মিত্র সর্বপ্রথম নেপালে বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন। কোন রাজা নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন? সেই রাজার নাম হচ্ছে রাজেন্দ্রলাল মিত্র। রাজেন্দ্রলাল মিত্রের পর তার ওই পদাঙ্ক অনুসরণ করে নেপালে পুঁথি সংগ্রহের চেষ্টা করতে যান মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। 43তম বিসিএসে আসছিল যে হরপ্রসাদ শাস্ত্রীর পদবি কী ছিল? মহামহোপাধ্যায়। হরপ্রসাদ শাস্ত্রী এই পর্যন্ত 3বার তিনি নেপালে যান। 1887 থেকে 1898 সাল খ্রিস্টাব্দের মধ্যে তিনি 2বার যান এবং সর্বশেষ তিনি 1907 সালে যান। হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্বত আর নেপালে, এই 2 জায়গাতে। এটা 43তম বিসিএসে আসছিল যে তিনি কোথায় গিয়েছিলেন। অপশনে নেপাল ছিল, তাই এখানে নেপাল দাগ দেওয়া আছে। হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত পুঁথির নাম চর্যাচর্য বিনিশ্চয়। কার আবিষ্কৃত পুঁথির নাম চর্যাচর্য বিনিশ্চয়? এটা 17তম বিসিএসে আসছিল হরপ্রসাদ শাস্ত্রীর। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? এটা অনেক পরীক্ষাতে আসছে, অনেক চাকরি পরীক্ষাতে। তার মধ্যে বিসিএসে আসছিল 2বার, 30তম বিসিএসে আর 34তম বিসিএসে। চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। চর্যাপদ বাংলার বাইরে পাওয়ার কারণ কি? এটা রিটেন পরীক্ষাতে আসতে পারে যে বাংলার পাল বংশের রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের, তাদের আমলে চর্যাগীতিগুলা বিকাশ ঘটেছিল। তো পাল বংশের পর বাংলায় ব্রাহ্মণ সংস্কার রাজধর্ম হিসেবে গৃহীত হয়, আর ফলে বৌদ্ধ সিদ্ধাচার্যেরা এদেশ থেকে বিতাড়িত হন। এমনকি সেন রাজাদের প্রতাপের কারণেই বাংলাদেশের বাইরে গিয়ে তাদের অস্তিত্ব রক্ষা করতে হয়েছিল। এজন্য তারা যখন এই বাংলা ছেড়ে যখন নেপাল তিব্বতে চলে যান, তখন তারা এই চর্যাপদের পুঁথিগুলো নিয়ে তারা চলে যান তাদের এই সাহিত্যকর্মটাকে। 40তম বিসিএসে আসছিল চর্যাপদে কোন ধর্মমতের প্রাধান্য আছে? বৌদ্ধ ধর্মের। চর্যাপদের প্রাপ্ত পুঁথিতে উল্লেখিত সংস্কৃত টিকাকার মণিদত্তের মতানুসারে এই পদ সংগ্রহের নাম হয় আশ্চর্য চর্যা চয়। আশ্চর্য চর্যা চয়। 41তম বিসিএসে আসছিল যে চর্যাপদের পুঁথিতে সংস্কৃত টিকাকার কে ছিলেন? তিনি হচ্ছেন মণিদত্ত। যদি বলে পরবর্তীতে কোনো পরীক্ষাতে আসতেও পারে যে সে পদ সংগ্রহের নাম কি, সেটা নাম হচ্ছে আশ্চর্য চর্যা চয়। ডক্টর প্রবোধচন্দ্র বাগচি তিনি এটা নাম দেওয়ার পরিকল্পনা করেন হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। কীর্তিচন্দ্র মণিদত্তের টিকার তিব্বতে অনুবাদ করেন চর্যাগীতি কোষবৃত্তি নামে। তিনি চর্যাগীতি কোষবৃত্তি নামে এটার অনুবাদ করেন। আধুনিক পণ্ডিতগণের অনুমান যে পুঁথিটির নাম ছিল চর্যাগীতি কোষ এবং এর সংস্কৃত টিকার নাম চর্যাচর্য বিনিশ্চয়। 1916 সালে অর্থাৎ বাংলা 1323 সালে হরপ্রসাদ শাস্ত্রীর কর্তৃক সম্পাদনায় কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা পরীক্ষা আসতে পারে। এবং কত সালে? 1916 সালে। এ সময় কি প্রকাশিত হয়? 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা নামে গ্রন্থ আকারে এটা প্রকাশিত হয়। শুধুমাত্র এই প্যারাটা থেকেই 4-5টা কোশ্চেন হয় যে কত সালে প্রকাশিত হয়? 1916 সালে। বাংলা কত সালে? সেটা 1323 সালে। কে প্রকাশ করেন? হরপ্রসাদ শাস্ত্রী প্রকাশ করেন। কোথা থেকে প্রকাশ করেন? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন। কি নামে প্রকাশ করেন? 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে প্রকাশিত করেন।
হরপ্রসাদ শাস্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। চর্যাপদের রচনাকাল। বাংলার পাল বংশের রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের। তাদের আমলে চর্যাগীতিগুলোর বিকাশ ঘটেছিল। রাহুল সাংস্কৃতায়ন এর মতে পাল রাজা ধর্মপালের সময় লুইপাদ এবং সরোপাদ ছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যার রচনাকাল হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। তবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ, অর্থাৎ বাংলাতে 10ম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। তাহলে পরীক্ষাতে এখান থেকেও আসতে পারে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল কখন, কোন শতাব্দী, 7ম থেকে দ্বাদশ শতাব্দী। আর যদি সংখ্যায় আসে তাহলে হবে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। সেমভাবে আসতে পারে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল কখন, কোন শতাব্দী, 10ম থেকে দ্বাদশ শতাব্দী। সংখ্যাতে সেটা হবে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। চর্যাপদের ভাষা বিতর্ক নিয়ে আলোচনা। 1920 সালে বিজয়চন্দ্র মজুমদার প্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন। পরীক্ষাতে আসতে পারে কে প্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন? বিজয়চন্দ্র মজুমদার। চর্যাপদের ভাষার প্রভাব রয়েছে কোন কোন ভাষাতে? হিন্দি, অসমিয়া, উড়িয়া, অপভ্রংশ মানে মৈথিলি প্রভৃতি ভাষাতে। তাই অন্যান্য ভাষার ভাষাবিদরাও তাদের ভাষার সাহিত্য বলে দাবি করেন এই চর্যাপদকে। থেকে মুক্তির জন্য, এরকম সমস্যা থেকে মুক্তির জন্য 1926 সালে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি লিটারেচার নামক একটা বিখ্যাত প্রবন্ধে এর ভাষাতাত্ত্বিক নিয়ে প্রথম তিনি আলোচনা করেন। তার পরীক্ষাতে আসতে পারে যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ কোনটি? অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি লিটারেচার। আবার আসতে পারে এটা কত সালে প্রকাশিত হয়? 1926 সালে। তিনি তার এই গ্রন্থের মাধ্যমে প্রমাণ করেন যে চর্যাপদ আসলে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন ছিল, অন্য ভাষার না। চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, তাহলে এটি প্রথম প্রমাণ করেন কে? যদি আসে কোশ্চেন, এবং অলরেডি খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক 2011 সালে পরীক্ষাতে এটা আসছিল। প্রমাণ করেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 1927 সালে, অর্থাৎ পরের বছর, 26 সালের পরের বছর 1927 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন। তাহলে চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করেন কে যদি পরীক্ষাতে আসে? সেটা হবে বিজয়চন্দ্র মজুমদার। তিনি 1920 সালে সর্বপ্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন। 20 সালের পর 6 বছর পর 1926 সালে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি প্রমাণ করেন যে চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। পরের বছর 1927 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেন। তার চর্যাপদ সম্পর্কিত গবেষণা গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস। পরীক্ষা আসতে পারে চর্যাপদ সম্পর্কিত, অলরেডি 37তম বিশেষ পরীক্ষাতে আসছিল যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদ সম্পর্কিত গবেষণা গ্রন্থটির নাম কি? নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস। তারপর 1946 সালে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত তিনি চর্যাগীতির অন্তর্নিহিত তত্ত্ব নিয়ে আলোচনা করেন। পরীক্ষাতে এটা কখনোই আসে নাই, তারপরও হঠাৎ করে ব্যতিক্রম কোশ্চেন করতে চাইলে এইটা চলে আসতে পারে, এই অবজেক্টিভটা। 1946 সালে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত চর্যাগীতির অন্তর্নিহিত তথ্যের ব্যাখ্যা প্রকাশ করেন। 1938 সালে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি কর্তৃক চর্যার তিব্বতী অনুবাদ প্রকাশিত হয়। 45তম বিশেষে আসছিল কে চর্যার তিব্বতী অনুবাদ প্রকাশ করেন? ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। তাহলে এখানে দুইটা কোশ্চেনের মধ্যে কনফিউশন লাগতে পারে আপনাদের মাঝে। সেই দুইটা কোশ্চেন হচ্ছে যে কে চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? তাহলে সেটার অ্যান্সার হবে মুনি দত্ত। আর কে চর্যার তিব্বতী অনুবাদ প্রকাশ করেন?
সেটা হবে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। এখন হচ্ছে চর্যাপদের ভাষা। 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ গ্রন্থাগার থেকে 28তম বিসিএসে আসছিল, কোথা থেকে তিনি উদ্ধার করেন? নেপালের রাজ গ্রন্থাগার থেকে যে পুঁথি সংগ্রহ করেন তা হলো চর্যাচর্য বিনিশ্চয়, সরোপাদের সরবজ্র শাস্ত্রী দোহাকোষ, আর হচ্ছে কৃষ্ণাচার্যের কাহ্নপাদের দোহাকোষ এবং ডাকার্ণব, এই 4টা গ্রন্থের সমন্বয়। এদের মধ্যে একমাত্র চর্যাচর্য বিনিশ্চয় হচ্ছে প্রাচীন বাংলায় লেখা, অন্য 3টি প্রাচীন বাংলা লেখায় ছিল না, অন্য 3টা ছিল হচ্ছে অপভ্রংশ ভাষায় লেখা। যেমন হচ্ছে দোহাকোষ 2 জন লিখেছেন, আর ডাকার্ণব হচ্ছে আরেকজন লিখেছেন। দোহাকোষ যে 2 জন লিখেছেন, একজন হচ্ছে সরোপাদ, আরেকজন হচ্ছে কৃষ্ণাচার্য, আর এটা হচ্ছে ডাকার্ণব। এই 3টা, অর্থাৎ টোটাল 4টা আবিষ্কার করেন। চর্যাচর্য বিনিশ্চয় হচ্ছে বাংলাতে ছিল, যার প্রাচীন লেখা হলো বাংলায়, বাকি 3টার হচ্ছে অপভ্রংশ। বাকি 3টার নাম হচ্ছে দোহাকোষ আর ডাকার্ণব। দোহাকোষ লিখছে 2 জন, এই জন্য দোহাকোষটা এখানে 2টা, ডাকার্ণব 1টা এবং চর্যাচর্য বিনিশ্চয় 1টা, টোটাল 4টা। চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কি? 37তম বিসিএসে আসছিল। এটার অর্থ হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি নয়। হরপ্রসাদ শাস্ত্রী এ ভাষা সম্পর্কে মন্তব্য করেছেন যে আলো আধারী ভাষা কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না। যাহারা সাধন ভজন করেন তাহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই। এ কারণে চর্যার ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা। পরীক্ষাতে, রিটেন পরীক্ষাতে আসতে পারে যে কোনো সময় যে চর্যার ভাষাকে বা চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বলা হয় কেন? তখন এই হরপ্রসাদ শাস্ত্রীর এই মন্তব্যটা লিখতে হবে যে আলো আধারী ভাষা কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না। যাহারা সাধন ভজন করেন তাহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই। 33তম বিসিএস আর 38তম বিসিএস আসছিল যে কোন সাহিত্যে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? চর্যাপদের সাহিত্যে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের ভাষাকে পশ্চিমবঙ্গের উপভাষা মনে করেন। তাহলে কে চর্যাপদের ভাষাকে পশ্চিমবঙ্গের উপভাষা মনে করেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা 2012 সালে পরীক্ষাতে আসছিল যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষাকে প্রাচীন বাংলা বা প্রাচীন বঙ্গ কামরূপী ভাষা বলাই সঙ্গত। অর্থাৎ কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ভাষাকে কী হিসেবে অভিহিত করেন? বঙ্গ কামরূপী ভাষা হিসেবে অভিহিত করেন। এই কোশ্চেনটা আসছিল। চর্যাপদের ছন্দ, চর্যাপদ কোন ছন্দে রচিত? 33তম বিসিএস আসছিল এবং আরও বিভিন্ন নন কার্ডের বিভিন্ন পোস্টে এটি কোশ্চেনটা আসছিল। চর্যাপদের ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। আর এর ভাষারীতি কীরকম? এর ভাষারীতি হচ্ছে কথ্য ভাষারীতি। এখন চর্যা রচয়িতাগণ। চর্যাপদে মোট 50টি পদের 23 জন পদকর্তার নাম পাওয়া যায়। তো কতজন পদকর্তার নাম পাওয়া যায়? 23 জন। এটা সোনালী ব্যাংক অফিসের 2010 সালে পরীক্ষাতে আসছিল যে চর্যাপদে কতজন পদকর্তার নাম পাওয়া যায়? 23 জন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদে পদের সংখ্যা হচ্ছে 50টি। ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদে পদের সংখ্যা হচ্ছে 51টি। পদকর্তাগণ পদ অর্থ হচ্ছে কবিতা রচনা করেন বলে তাদের নামের শেষে সম্মানসূচক পাদ নাম বলা হয়। যেমন মহিধরপা, পাদটাকে সংক্ষিপ্ত করে সেখান থেকে পা নেওয়া হয়েছে। তাহলে চর্যাপদের উল্লেখযোগ্য পদকর্তাগণ হচ্ছে মহিধরপা, কঙ্কনপা, লারিডম্বিপা, লুইপা, শান্তিপা, ভুসুকুপা, ডম্বিপা, সরোপা, কান্নপা, শবরপা, তন্ত্রীপা। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী ও অধিকাংশের মতেই চর্যাপদের আদিকবি হচ্ছেন লুইপা।
তিনি 1 নং আর 29 নং পদ রচনা করেন, এই দুইটা রচনা করেন। পরীক্ষাতে এটাও আসতে পারে যে লুই পা কোন কোন পদ রচনা করেন, 1 নং পদ এবং 29 নং পদ। এটাও আসতে পারে পরীক্ষাতে কোশ্চেন যে লুই-পা কয়টি পদ রচনা করেন, লুই-পা 2টি পদ রচনা করেন। এটাও আসতে পারে পরীক্ষাতে যে চর্যাপদের আদিকবি কে, চর্যাপদের আদিকবি হচ্ছেন লুই-পা। আর তাকে আদিকবি বলা হয় কারণ হচ্ছে তিনি প্রথম পদ রচনা করেন, 50টা পদের মধ্যে তিনি প্রথম পদ রচনা করেন বলে তিনি সর্বপ্রথম শুরু করেন, এজন্যই তাকে আদিকবি বলা হয় লুই-পাকে। লুই-পা রচিত চর্যাপদের প্রথম পদটির নাম কি? প্রথম পদটি হলো কা তরুবর পাঞ্চবিডাল চঞ্চলচিয়া পৈঠাকাল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আদিকবি হচ্ছে সবরপা। তবে পরীক্ষাতে যদি আসে আদিকবি কে, সেখানে অপশনে যদি সবরপা এবং লুই-পা দুইজনই যদি থাকে, অবশ্যই লুই-পা দাগাতে হবে। যদি পরীক্ষায় বলে দেয় যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আদিকবি কে, তখন হবে সবরপা, এছাড়া সবসময় লুই-পা হবে। সবরপা 2টা পদ রচনা করেন, 28 নং পদ এবং হচ্ছে 50 নং পদ। তাহলে সবরপা কোন কোন পদ রচনা করেন, যদি পরীক্ষা আসে যে সবরপা কোন কোন পদ রচনা করেন, তাহলে সেখানে হবে 28 নং পদ এবং হচ্ছে 50 নং পদ তিনি রচনা করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সবরপা বাংলাদেশের লোক ছিলেন। চর্যাপদের পদকর্তা হলেও লারিডম্বিপার একটি পদের কথা উল্লেখ থাকলেও তার পদটি নেই। শেষ পদ রচয়িতা হিসেবে সরোপাতকে বিবেচনা করা হয়। সর্বশেষ পদ রচনা করেন হিসেবে ধরে নেওয়া হয় হচ্ছে সরোপাতকে বা সরোপাকে। চর্যাপদের পদের সংখ্যা, চর্যাপদের পদের সংখ্যা হচ্ছে 51টি। চর্যাপদের প্রাপ্ত পুঁথিতে 51টি পদ পাওয়া গেছে। আবার পুঁথিতে কয়েকটা পাতা নষ্ট হওয়ার কারণে হয়ে যায়। 24, 25 আর হচ্ছে 48 নং পদ পাওয়া যায়নি নষ্ট হওয়ার কারণে, আর হচ্ছে শেষ পদের আর 23 নং পদের শেষের কিছু অংশ পাওয়া যায়নি। তাই পুঁথিতে সর্বমোট 46টি পদ পাওয়া গেছে। তার পরীক্ষা আসতে পারে যে চর্যাপদের কোন কোন পদ পাওয়া যায়নি, সেক্ষেত্রে হবে 24 নং পদ, 25 নং পদ, 48 নং পদ, এগুলো তিনটার একটাও পাওয়া যায় না। আর হচ্ছে 23 নং পদের অর্ধেক পাওয়া যায় না, শেষের অর্ধেক পাওয়া যায়নি। 23 নং পদের পদ থেকে তাহলে কতটুকু পাওয়া গেছে, যদি থাকে 6টা পংক্তি পাওয়া গেছে, বাকি 4টা পংক্তি পাওয়া যায়নি। এবং 23 নং পদের রচয়িতাকে, 23 নং পদের রচয়িতা হচ্ছে ভুসুকুপা। পরীক্ষা এটাও আসতে পারে যে 23 নং পদের রচয়িতা কে, ভুসুকুপা। আবার এটাও আসতে পারে ভুসুকুপা কোন পদ রচনা করেন, 23 নং পদ। তাহলে চর্যাপদের প্রথম পদ রচয়িতা হচ্ছে লুই-পা, আর হচ্ছে 24 নং পদটি রচয়িতা হচ্ছেন কান্নপা, যেটা পাওয়া যায়নি। 25 নং পদের রচয়িতা হচ্ছে তন্ত্রীপা, এটাও পাওয়া যায়নি। 48 নং পদের রচয়িতা হচ্ছে কুকুরিপা, এটাও পাওয়া যায়নি। কুকুরিপা আরও 2টা লেখে, 2 নম্বর পদ এবং 20 নম্বর পদ। তাহলে তিনি টোটাল 3টা পদ লেখেন, 2 নম্বর, 20 নম্বর এবং 48 নম্বর। তাহলে কুকুরিপার 2টা পদ পাওয়া গেছে, একটা পদ পাওয়া যায় না, এবং সেটা হচ্ছে 48 নম্বর। কে কোন পদ লেখেন, কার কোন পদ পাওয়া গেছে, এখান থেকে পরীক্ষাতে 1-2টা কোশ্চেন মাঝে মধ্যে চলে আসে, তো অবশ্যই এটা মনোযোগ সহকারে পড়বেন। চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পদ রচনা করেন কান্নপা। তিনি টোটাল 13টা পদ রচনা করেন, কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক সেই 13টা পদের মধ্যে 12টা পদ সংগ্রহ করা সম্ভব হয়, আর একটা পদ সংগ্রহ করা পসিবল হয় না। এবং সেটা হচ্ছে কত নম্বর পদ সংগ্রহ করা পসিবল হয় না, সম্ভব হয় না, সেটা হচ্ছে 24 নং পদ। তাহলে কান্নপা যে 13টা পদ লেখেন টোটাল, সেই 13টা পদের মধ্যে তার একটা পদ পাওয়া যায় না, এবং সেই পদটি কত নং পদ, সেটা হচ্ছে 24 নং পদ।
তাহলে কান্নপার 24 নং পদ পাওয়া যায়নি। আর তার পাওয়া গেছে যে 12টা পদ, সে 12টা পদ কত কত পদ সেটা হচ্ছে 7 নম্বর, 9 নম্বর, 10, 11, 13, 18, 19, 36, 40, 42, 45 আর হচ্ছে 24 যেটা পাওয়া যায়নি। ভুসুকুপা এর পদ সংখ্যা হচ্ছে, ভুসুকুপা কয়টি পদ লেখেন? তিনি 8টি পদ লেখেন। সংখ্যার দিক থেকে তিনি দ্বিতীয় পদকর্তা। ভুসুকুপা নিজেকে বাঙালি কবি বলে পরিচয় দেন। তিনি নিজেই বলেছেন, আমি ভুসুক, বাঙালি হলাম বলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আধুনিক বা সর্বশেষ পদকর্তা হচ্ছেন ভুসুকুপা। এখন চর্যাপদের পদকর্তার পদের সংখ্যা, কোন পদের কর্তা কয়টি করে পদ লিখেছেন সেটার সংখ্যা এখানে দেওয়া হলো। টোটাল পদের সংখ্যা হচ্ছে এখানে 50টা। কান্নপা লিখেছেন 13টা, ভুসুকুপা 8টা, সরোপা 4টা, কুকুরিপা 3টা, লুইপা 2টা, সবরপা 2টা, শান্তিপাও হচ্ছে 2টা, আর হচ্ছে কঙ্কনপা, কম্বলপা, গুন্ডুরিপা, চাটিলপা, জয়ানন্দীপা, ডম্বিপা, ঢেন্ডনপা, তন্ত্রীপা, তারকপা, দারিকপা, ধামপা, বিরুবাভা, বিনাপা, ভদ্রপা, মহিধরপা, এরা সবাই একটা করে লেখেন। এখন বিখ্যাত কিছু পদ এখানে দেওয়া হলো। ভুসুকুপা, ভুসুকুপা লেখানো হচ্ছে আপনা মাংসে হরিণা বৈরী। পরীক্ষায় আসতে পারে আপনা মাংসে হরিণা বৈরী, এটার মানে কি, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে হরিণের মাংসই তার শত্রু। জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী গবেষণা অফিসার 2005 সালে পরীক্ষাতে আসছিল যে আপনা মাংস হরিণা বৈরী, এটা কে লিখেছেন বা কার পদে এটা কে লিখেছেন, এই পদটি কে লিখেছেন? ভুসুকুপা লিখেছেন। 32 নং পদ লিখেছেন সরোপা। তিনি সেখানে লিখেছেন হাতের কাঙ্কন মালৌ দপন, অর্থাৎ হাতের কাকন দেখার জন্য দর্পণের প্রয়োজন হয় না। তাহলে হাতের কাঙ্কন মালৌ দাপন, এটা কে লিখেছেন? সরোপা লিখেছেন। এর অর্থ কি? হাতের কাকন দেখার জন্য দর্পণের প্রয়োজন হয় না। এবং এটা কত নং পদ? এটা হচ্ছে 32 নং পদ। 33 নং পদ লিখেছেন কে? ঢেন্ডনপা। তিনি সেখানে কি লিখেছেন? হারিত ভাত নাহি নীতি আবেশী, অর্থাৎ অর্থ হচ্ছে হাড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকরা এসে ভিড় করে। এটা হলো 33 নং পদ। 44 নং লিখেছেন ঢেন্ডনপা। তিনি লিখেছেন আন চাহন্তে আন বিনোধা, অর্থাৎ অন্ন চাহিতে অন্ন বিনষ্ট। টালত মোর ঘর নাহি পরিবেশী, হারিত ভাত নাহি নীতি আবেশী। এই পংক্তি দুটি দ্বারা কি বোঝানো হয়েছে? পংক্তি দুটির দ্বারা দারিদ্র ক্লিষ্ট জীবনের চিত্র অঙ্কন করা হয়েছে। পরীক্ষাতে আসছিল এই পংক্তি দুটি দ্বারা কি বোঝানো হয়েছে, এটা ডাক অধিদপ্তরের পোস্টাল অপারেটর 2016 সালে পরীক্ষাতে এটা আসছিল। চর্যাপদ এই পর্যন্তই। এছাড়াও চর্যাপদ ছাড়াও প্রাচীন যুগে ডাক ও খনার বচনও পাওয়া যায়। পরীক্ষাতে কয়েকবার আসছিল যে খনার বচন কোন ক্ষেত্রে প্রাধান্য পায়? কৃষি ও আবহাওয়ার ক্ষেত্রে খনার বচন প্রাধান্য পায়। আবার কয়েকবার পরীক্ষাতে আসছিল যে বাংলা সাহিত্যের কোন যুগে নিদর্শন হচ্ছে ডাক ও খনার বচন, এটি হচ্ছে আদি যুগের নিদর্শন। তাহলে প্রাচীন যুগ এ পর্যন্তই পড়ে ফেলবেন। তাহলে অবশ্যই এই বাংলা সাহিত্যের প্রাচীন যুগ এবং মধ্যযুগ এই লেকচার দুটা ভালোভাবে পড়ে ফেলবেন, কারণ এখান থেকে ইনশাল্লাহ আপনারা যে 5টা কোশ্চেন বিসিএসে আসবে 47তম বিসিএসে 5টাই আশা করি আপনারা কমন পাবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।